আমি আমার জীবনে বলি, ঠাকুরের কাছে একদিন বসেছিলাম, আমার মা আমাকে চাবি দিয়ে মেরেছিলেন। আমার ঠোঁট কাটা বলে একটু বেশি বেশি কথা বলে ফেলি। আমার প্যারি ডাক্তার আমার ঠোঁট সেলাই করেছিল, ঠোঁট কাটা বলি কথা বেরিয়ে যায় বেশি বেশি কথা। তো আমাকে মার ওপরে প্রচণ্ড রাগ, যেসব ছেলেরা কথা শুনছেন, মার ওপরে বাবার ওপরে রাগ করবেন না, রাগ হলেও রাগ করবেন না। আমার মার ওপরে তখন প্রচণ্ড রাগ, সদ্য সেলাই করেছে, লিউকোপ্লাস দিয়ে বাঁধা, টনটন করছে এখানে। ঠাকুর এইদিকে তাকিয়ে বলছেন, তুই কখনো মার হাতে মার খাইছিস, কখনো বাপের ধমক খাইছিস? এইসব বলছেন সব আমার কথা। আমি তো সদ্য মার খেয়ে ঠোঁট কাটিয়ে সেলাই করে দাঁড়িয়ে আছি। তারপরে বলছেন মার খাওয়ার পর কখনো মার ওপর রাগ হয়েছে? আমার তো হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমার তো। তখন এইসব কথাগুলো বলতে বলতে হট করে আমার দিকে তাকিয়ে বলছেন, তুই বুঝবে পারেছিস শালা এই কান যে কত মানুষে মলিছে, তারপরে ইয়ত্তা নাই। নিজের কানে হাত দিয়ে বলছেন, বিনোদদা ছিল, বিনোদ ঘোষ, হেমেদপুরে। আমি একদিন বসে রয়েছি ওখানে একটা বেঞ্চের ওপরে, হট করে এসে কানে ডলান দিয়ে কয়, কে অনুকূল সরে বয়। আর এটা এমনি বলতো, অনুকূল সরে বস, একটু সরে বস, এটা এমনি বলতে পারতো, কানে ডলান দিয়ে অনুকূল একটু সরে বস। রাস্তা দিয়ে যাচ্ছি, কাশীপুরের মাঠে দেখা হচ্ছে, ক্যারে অনুকূল তোর বাপ কেমন আছে, তোর মা কেমন আছে, একটা করে ডলান দেয়, একটা করে প্রশ্ন করে। আরে ডলান দেওয়ার কী দরকার? প্রথম খুব লাগতো, তারপরে ভাবলাম কান ডলে বোধহয় আনন্দ পাচ্ছে, এর থেকে সহনশীলতা গজায়, এর থেকে সহনশীলতা জাগে। আস্তে আস্তে একদিন আমি করলাম, কি বিনোদদা আজকে কানে ডলান দিলেন না? বলে তোমার লাগে না? বলে লাগতো তো খুব, কিন্তু আপনি যে আরাম পেতেন, তাই জন্য আর লাগাটাকেও সহনের মধ্যে নিয়ে নিছি। ঠিক এই করতে করতেই আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হাউজারম্যানের কাছে একদিন বসে আছে, হাউজারম্যানের হাতে একটা কঞ্চি, শুকনো কঞ্চিটা দিয়ে মাটিতে আঁক কাটতে কাটতে শ্রী ঠাকুরকে বলছেন যে আপনার মা আপনাকে খুব একটা বেশি পছন্দ করতেন না, তার তুলনায় আপনার দু ভাইকে এবং বোনকে খুব ভালোবাসতেন, আর আপনাকে দেখলাম সারা জীবন মা করে যাচ্ছেন। কেন? আপনার মার ওপর রাগ হয়নি, মার ওপর বিরক্তি হয়নি, মার ওপর কখনো অশ্রদ্ধা আসেনি? ঠাকুর কোনো আনসার দিলেন না, কোনো আনসার না দিয়ে বলছেন, তোর হাতে ওটা কি রে? বলে এটা একটা কঞ্চি, এইটা কোনো গাছের ডালের সাথে লেগেছিল। বলে হ্যাঁ, একটা গাছের ডাল থেকে শুকিয়ে গেছে, ওই ডালটা কোনো একটা গাছের সঙ্গে লেগেছিল। হ্যাঁ লেগেছিল, গাছটাই যদি না থাকতো কঞ্চি তোর হাতে আসতো? তখন বলছে না, আমার মাই যদি না থাকতো তুই শালা আমার জীবনে পেতিস। আমি আপনাদের কাছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক অপরিহার্য যে প্রয়োজনীয়তা, তাকে আমরা উন্মোচন করবার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া ঘুরে এসছেন। রাশিয়া ঘুরে আসার পর রবীন্দ্রনাথ ঠাকুর, আমি রেফারেন্স কোট করছি, রাশিয়া চিঠি, তার যে ভলিউম রাশিয়া চিঠি, তার মধ্যে তার যে বিরাট জমিদারি ছিল, তার মধ্যে ঠাকুর পাবনা জেলা আবির্ভূত হয়েছেন। একই পাবনা জেলার শাহজাদপুর, এই শাহজাদপুর তিনি ভ্রমণ করতে করতে সেখানে চাষিদের সঙ্গে, তার নিজের জমিদারি চাষিদের সঙ্গে কথা বলে তাদের দৈন্য দারিদ্র অভাব অনটনের সঙ্গে মুখোমুখি হলেন জমিদার হিসেবে। তারপরে তিনি কিছু জায়গা ওদের নামে লিখে দিলেন যে তোমরা নিজেরা চাষ করো। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার রাশিয়ার চিঠির প্রবন্ধমালার মধ্যে, আমি চাষিদের অভাব অভিযোগ অসুবিধে জেনে আমি তাদের কিছু জমি দিয়েছিলাম, কিন্তু দেখলুম রিক্তদের হাতে সব জিনিস দিলে আবার রিক্তই হয়ে যায়। এরা এমনি গরিব নয়, এরা ভেতর থেকে গরিব। যে কথা ডাক্তার তপন দাস শুরু করেছিলেন প্রারম্ভিক প্রবচনের মধ্য দিয়ে, আজকে সেই প্রারম্ভিক প্রবচনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন, কিছুদিন আগেই 22শে শ্রাবণ হয়ে গেল, তিনি বলছেন দেখলুম রিক্তদের হাতে ক্ষমতা দিলে সে রিক্তই হয়ে যায়। সেই জমি গিয়ে পড়লো আবার মহাজনের হাতে, ওরা যেখানে ছিল সেখানেই থাকলো। তখন পাবনা কনফারেন্স হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের। এই পাবনা কংগ্রেস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তখন পাবনা জেলার শাহজাদপুরে বাস করছেন, আর এই শাহজাদপুর থেকে তিনি সেই বিশিষ্ট বরেণ্য নেতার সাথে কথা বলছেন। কথা বলতে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিঠিতে লিখছেন, আমি এক বরেণ্য রাজনৈতিক নেতার সাথে কথা বলে জানলুম দেশ বলে আমাদের একটি শব্দ আছে, সেইটি বিদেশ থেকে আমদানি করতে হয়েছে।
দেশকে স্বাধীন করব, দেশকে সুন্দর করব, দেশকে ভালো করব, এই কথাগুলো বলা বড় সহজ। দেশের কাজ করব, দেশের উন্নয়ন করব, এই কথাগুলো বলা বড় সহজ। বলি দেশ তো মানুষ নিয়ে, দেশ তো মানুষ নিয়ে, এই মানুষগুলো কি করে রিক্ততা থেকে উত্তরণ ঘটাবে, দেশের মানুষ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। স্বামী বিবেকানন্দ 1885 সালে সিংহল থেকে ফিরেছেন। সেই সময় ভারতীয় জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছে 1885 সালে। আর সেই সময় স্বামী বিবেকানন্দকে বেশ কিছু মানুষ সম্বর্ধনা জ্ঞাপন করছেন, এবং বিশেষত যারা দলিত শ্রেণী, সাঁওতাল শ্রেণী, তারা বিবেকানন্দকে ডেকেছেন। রেফারেন্স কোট করছি স্বামী বিবেকানন্দের ছোট ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের লেখা বইটির নামই হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার মধ্যে স্বামী বিবেকানন্দকে যখন ওরা সম্বর্ধনা জ্ঞাপন করছেন, তিনি স্বামীজি বলছেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই, আমাদের দেশে মানুষের অভাব নেই, আমাদের দেশে ঐশ্বর্য বৈভবের অভাব নেই, তবুও চারদিকে তাকিয়ে দেখি মানুষেরই বড্ড অভাব। ভালো মানুষ কেন আসতে পারছে না? 1885 কোশ্চেন, 1885 সালে যাকে বলা হয় ভারতবর্ষের ফার্স্ট পলিটিক্যাল অ্যাম্বাসাডার স্বামী বিবেকানন্দ, তিনি এই প্রশ্নটি রেখেছেন যে এখনো কেন ভালো মানুষ আসছে না। এই পরিপ্রেক্ষিতে আজকে আমার সদরপ্রতিম, আমার স্নেহভাজন কল্যাণীয় শ্রীমান আশিস এবং আমার সমস্ত দীক্ষিত সহকর্মী গুরুভ্রাতা বৃন্দ আজকে আন্দোলে আপনাদের দরজায় দরজায় ভিক্ষে করে, আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে আজকে সারা দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছেন। এর সিগনিফিকেন্ট কি, এর নেসেসিটি কি, এর তাৎপর্য কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কি আন্দোলন শুরু করতে চেয়েছিলেন? এই মহাত্মা গান্ধীজি দুবার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতবর্ষের অন্যতম অসাম্প্রদায়িক জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কংগ্রেসের প্রেসিডেন্ট। তিনি পাবনা কংগ্রেসে অ্যাটেন্ড করতে গিয়ে প্রথম তার বাবা এবং মায়ের গুরুদেবের শ্রী চরণে প্রণাম নিবেদন করে সন্দর্শন করে এসছেন। সব আলোচনা শোনা যায়নি। নিভৃত কেতন অস্তিকায়নের জালের ঘরে রুদ্ধদ্বার বৈঠক। যখন দরজা খুলে নেতাজি এবং শ্রী শ্রী ঠাকুর বেরোচ্ছেন, একটুখানি কথা শোনা গিয়েছিল। নেতাজি উচ্চারণ করেছেন, ঠাকুর আমি অনেক দূর এগিয়ে গেছি, এখন আমার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। আপনি যা বললেন তা সর্বৈব সত্যি, আমার পক্ষে এখন আর ফিরে আসা সম্ভব নয়। নেতাজি এই কথাটি শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন। আর এই পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র পাবনা কনফারেন্স করে আগে ঠাকুরকে প্রণাম করে এই কথাটি আলোচনা করে শুনেছিলেন। পরবর্তীকালে দেশ বরেণ্য অসাম্প্রদায়িক জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন 1924 মে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করেছেন। আমি জানি না সৎসঙ্গ আন্দোলনের ইতিহাস, তথ্য এবং তত্ত্ব পরিক্রমা করে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর কোনো দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে এই শব্দবন্ধ উচ্চারণ করেছেন কিনা যা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে উচ্চারণ করেছেন আমি জানি না। ডাক্তার তপন দাস, দিবাকর পাল এরা অত্যন্ত গবেষক এবং অন্বেষক। এরা যদি অন্বেষণ করে আমাকে জানায় আমি ঋদ্ধ এবং সমৃদ্ধ হব। তিনি বলেছেন একমাত্র দাসদা আমার কথার ABCD বুঝতে পেরেছিলেন। একমাত্র দাসদা আমার কথার ABCD বুঝতে পেরেছিলেন। এই কথা সিআর দাস সম্পর্কে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করেছেন। কি ABCD? যখন তিনি কলকাতার মেয়র, যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র, তখন তার একটি পত্রিকা, মাসিক পত্রিকা বেরোতো। বইটির পত্রিকার নাম হচ্ছে ফরওয়ার্ড পত্রিকা। আমাদের অন্যতম অগ্রজ সহকর্মী সতীর্থ পরেশচন্দ্র ভোরার একটি বই আছে, বইটির নাম হচ্ছে মহাজীবন। ওই বইটির মধ্যে আপনারা পাতা উল্টে দেখবেন ফরওয়ার্ড পত্রিকার সমস্ত বিবরণটা মহাজীবন বইয়ের মধ্যে প্রিন্ট করেছেন পরেশ ভোরা। তার মধ্যে
পাবনা হিমায়তপুরে যে আলোচনা শ্রী শ্রী ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মধ্যে হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কি করে সংগঠন তৈরি করা যায়, পল্লী উন্নয়ন করা যায়, পরিবার গঠন করা যায়, তারই আনুপূর্বিক বর্ণনা এবং বিশ্লেষণ এবং কর্মপদ্ধতি তিনি ফরওয়ার্ড পত্রিকায় বর্ণনা করেছেন। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে দেশবন্ধু বেশি দিন পৃথিবীর মাটিতে পায়ের ওপরে আমাদের কাছে থাকতে পারেননি। থাকলে পরে মানচিত্রের কি পরিবর্তন হতো তা আমরা জানি না, দেশের স্বাধীনতা আন্দোলনের কি পরিবর্তন হতো তা আমরা জানি না। যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে এসছে, বইটির নাম হচ্ছে দেশ বিভাগ, এবং তার নেপথ্য পশ্চাৎ কাহিনী আনন্দ পাবলিশার্সের প্রকাশন করা বই। তার মধ্যে ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় লিখছেন মহাত্মা গান্ধী এই বেলেঘাটা গান্ধী ভবনে অত্যন্ত দুঃখ, ব্যথা, যন্ত্রণার সঙ্গে উচ্চারণ করছেন, একটা ম্যাথরের যে সম্মান আজকে পার্টিতে আমার সে সম্মান নেই। একটা ম্যাথরের যে সম্মান, একটা পার্টিতে আমার সে সম্মান নেই। ঠিক এরই পরিপ্রেক্ষিতে আমাদের তো অবশ্যই ফিরতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন কি করে পরিকাঠামোকে বিনির্মাণ করবার জন্য সৎসঙ্গের আন্দোলন শুরু করেছিল। আমাদের তো অবশ্যই পাশাপাশি ফিরতে হবে, না হলে অসম্পূর্ণ থেকে যায়, অসমাপ্ত থেকে যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গুরু সাজবার জন্য আসেননি, গুরুগিরি ব্যবসা করে টাকা আদায় করবার জন্য আসেননি। তার প্রত্যেকটি ইমপ্লিমেন্টেশনের পেছনে একটা করে কার্যকারণ এবং সুদূর প্রসারী বিজ্ঞান নিহিত হয়ে আছে। ইন দ্য ইয়ার 1935, 1935 সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ব্রিটিশ এম্পায়াররা আমাদের ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? তিনি 1935 সালে ওই অখ্যাত পাবনার প্রত্যন্ত পটভূমিতে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। 1935 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ এম্পায়াররা ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলো। আর সেই 1935 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সর্বভারতীয় এবং আন্তর্জাতিক ঋত্বিক সংঘের প্রতিষ্ঠা করলেন। ইন দ্য ইয়ার 1939, এই 1939 সালে আমাদের ভারতবর্ষের যিনি দায়িত্বে ছিলেন, নামটা রিকল করতে পারছি না, তিনি সেই সময় একটা চিঠি লিখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে যে ডিভাইড অ্যান্ড রুল, এইভাবেই হিন্দু এবং মুসলমানের মধ্যে ডিভাইড করে ভারতবর্ষকে শাসন করতে হবে। কেননা রোম পারেনি দীর্ঘদিন বিশ্বকে শাসন করতে, ব্রিটিশও ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করতে পারবে না, একে ডিভাইড এবং রুল করতে হবে। 1939-এ এই চিঠিটি পাঠানো হয় ব্রিটিশ পার্লামেন্টে। 1939 সালে ঠাকুর প্রবর্তন করলেন যাজক, অধ্যর্য, সহপ্রতিঋত্বিক, প্রতিঋত্বিক এবং ঋত্বিক। আজকে ভাবতে হবে ঠাকুরের বিনির্মাণ, ঠাকুরের পরিকাঠামো কেমন ছিল। ঠাকুর অনুকূল চন্দ্র এই উৎসবের আয়োজন করলেন, এই যে আমরা উৎসব করছি, এই প্রকাশ্য সমাবেশ প্রথম যশোরের মাটিতে 1944 সালে ডাক্তার সুবোধদার ব্যবস্থায় এই প্রথম ডক্টর সুবোধ সেনের ব্যবস্থায় প্রথম 1944 সালে এই সৎসঙ্গে প্রকাশ্য উৎসব হলো। আপনারা অবাক হয়ে যাবেন যে সেই উৎসবে 1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল। 1.5 লক্ষের কাছাকাছি জনসমাবেশ ঘটেছিল। আর সেই 1.5 লক্ষ জনসমাবেশ দেখে পরাধীন ভারতবর্ষের পলিটিক্যাল লিডার্সরা ওয়ান আফটার অ্যানাদার ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসতে শুরু করেছিল। ডাক্তার তপন দাস যে তথ্য আমাদের কাছে দিয়ে শুরু করলো, তার পরবর্তীকালে আসতে শুরু করেছিল তারা একের পর এক ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। ভারতবর্ষের লোকসভার প্রাক্তন স্পিকার সিপিএম পার্টি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, এটা প্রফাউন্ড ব্যারিস্টার। তার বাবা ব্যারিস্টার নির্মল চট্টোপাধ্যায়, বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় শ্যামাচরণ মুখোপাধ্যায়, এরা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে হাজির হয়েছিলেন। এবং সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরকে বলেছিলেন যে দেশটা ভাগ হবে আদমশুমারির ভিত্তিতে, আপনারা আপনাদের একটা প্রতিবিধান এবং ব্যবস্থা করুন,
অত্যন্ত বিনীত প্রত্যাখ্যান, সৌজন্যমূলক প্রত্যাখ্যান করে ওরা প্রত্যাবর্তন করেছিলেন। আজকে আমাদের ইতিহাসের তথ্যের দিকে যখন আমরা চোখ রাখি, তখন সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশকে এই আদমশুমারির ভিত্তিতে এই বালুচিস্তানকে ব্রিটিশ গভর্নমেন্ট পৃথক মুসলিম ভোটের আওতায় নিয়ে আসা হয়। আমরা কখনো তুলনামূলক বিশ্লেষণ করে ইতিহাসের অন্বেষণ করিনি। তাই আজকের আনন্দবাজারে সুগত বসু লিখেছেন, পরিষ্কার ভাষায় লিখেছেন, উৎসবের চেয়ে এখন অন্বেষণ বেশি কাঙ্ক্ষিত, উৎসবের চেয়ে এখন অন্বেষণ অত্যন্ত জরুরি। আর সেই অন্বেষণের জন্যই আমার সহকর্মী আশিস আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে নিয়ে আপনাদের দরজায় দরজায় ঘুরে আমন্ত্রণ, নিমন্ত্রণ, আবেদন জানিয়ে আজকে এইখানে এই সমাবেশ সম্পন্ন করবার চেষ্টা করছে। এটা আড্ডা মারার জায়গা নয়, এটা মশকা মারার জন্য আমরা এখানে আসিনি কেউ। এখানে গল্প গুজব ঠাট্টাখালি বনভোজনের মতন খেয়ে দিয়ে গল্প করে বাড়ি ফিরে যাব, এই জন্য আমরা এখানে আসিনি। কি জন্য এসছি? এসছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ইমবাইব করবার জন্য। আমরা এখানে এসছি হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট, তার তাৎপর্যকে অনুধাবন এবং অন্বেষণ করে আমার জীবনে আত্মীকৃত করবার জন্য আজকে এই সৎসঙ্গে মহোৎসবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। কি তার কি তার বার্তা কি আমাদের কাছে? আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে চুম্বকে নিবেদন করব। তাকিয়ে দেখবেন যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, একটা কথা, এই যে আমি কথা বলছি, একটা কথা একটা মানুষকে দূরে ঢেলে দিতে পারে। একটা কথা একটা মানুষকে কাছে এনে দিতে পারে। একটা কথা, একটা ব্যবহার, একটা আচরণ একটা মানুষের সঙ্গে বৈরিতা সৃষ্টি করতে পারে। একটা কথা, একটা আচরণ, একটা ব্যবহার একটা মানুষের সঙ্গে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করতে পারে। ভুল বলছি না তো? সুতরাং ঠিক এই যে এগুলো যে আমাদের শিক্ষার পর্যায়ে, এগুলো যে আমাদের জীবনের পর্যায়ে, এগুলো যে আমাদের আচরণ এবং অভ্যাসের পর্যায়ে, এটা আমরা কখনো বুঝতে পারিনি। বর্তমান বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম কিংবদন্তি সাহিত্যিক শব্দশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন দেশ পত্রিকার তদানীন্তন সম্পাদক অমিতাভর কাছে। এই আমি এবং শীর্ষেন্দু মুখার্জি অমিতাভর সাথে দেখা করে কথা বলে যখন ফিরছি, অমিতাভ শীর্ষেন্দু মুখার্জিকে বললেন, শীর্ষেন্দু, তোমার ঠাকুর বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছে, আগামী প্রজন্ম, আগামী দিন, দীর্ঘদিন ঠাকুরের কাছে কৃতজ্ঞ থাকবে। এই বাংলা ভাষাকে ঠাকুর যেভাবে সমৃদ্ধ করেছে। শীর্ষেন্দু তো অবাক হয়ে বললেন, আপনি আমার ঠাকুরের লেখা পড়েন? অনুশ্রুতির কয়েকটি ভলিউম তিনি আলমিরা থেকে বার করে দেখালেন। আমি নিয়মিত পড়ি। ঠাকুরের বাংলা ভাষা না পড়লে বাংলা শেখা যায় না। আমি সাগরময় ঘোষের সাথে দেখা করেছি, দেশ পত্রিকার সম্পাদক। তিনি একই কথা আমাকে বলেছিলেন, তখন আমি দেওঘর আশ্রমে থাকি। তিনি একই কথা আমাকে বলেছিলেন, আমাকে একই কথা জানিয়েছিলেন। আমি সাগরময় ঘোষকে বলেছিলাম যে সামনে ঠাকুরের শতবর্ষ, আপনি দেশ পত্রিকায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংখ্যা বার করুন। উনি বললেন, আমরা ব্যবসা করতে এসেছি, আপনি যে কথা বলছেন খুব ভালো করে বুঝি। ঠাকুরের সংখ্যা বার করলে আমার যদি 20,000 বিক্রি হয়, ওটা 20 কোটি বিক্রি হবে, ওটা আমি খুব ভালো করে জানি, কিন্তু পরেরটা আমি ভালো করে বলতে পারছি না। পরেরটা কি? বলো, পরেরটা হচ্ছে আপনাদের এত দলাদলি, এত ভাগাভাগি, এত খেয়ে যদি কেউ একটা আদালতে মামলা ঠুকে দেয়, লাভের গুড় আদালতে খেয়ে যাবে। ওই জন্য আগে আপনারা ঠিক হন, তারপরে আমরা দেশ সংখ্যা, আমরা ব্যবসায়ী, আমরা ছুটে যাব। ঠিক এই কথাটি আমাকে সাগরময় ঘোষ কথাটা বলেছিলেন দেশ অফিসে বসে। আমাকে অনেকেই বলেছিলেন যে ঠাকুরের আন্দোলনকে বিকৃত করে ফেলা হচ্ছে, আমাদের অবিকৃত আন্দোলন করতে হবে। এই কথাটা এখন নতুন, বিকৃত এবং অবিকৃত। এর আগে দেওঘর আশ্রমে আমি বড় হয়েছি, দেওঘর আশ্রমে যার প্রতিকৃতির শ্রীপাদপদ্মে আমরা একত্রিত হয়েছি, আমার আর শৈশব এই শ্রীবিগ্রহের সান্নিধ্যে এবং সামীপ্যে অতিবাহিত হয়েছে। সেই সময় একটা শব্দ প্রচলন হয়েছিল, ইষ্ট বিরোধী। এই শব্দটা নতুন আমদানি হলো, বিদেশ থেকে আমদানি হলো, ইষ্ট বিরোধী। এই যে আমাদের শ্রদ্ধেয় বিষ্ণু দাসদা যার কথা বলছিলেন, প্রফেসর পঞ্চানন সরকার, হি ওয়াজ দ্য লিভিং লেজেন্ড। ওরকম একটি ব্যক্তিত্ব আমি এখনো পর্যন্ত আমার এই কাঠামোতে দেখিনি। কি জানতেন না তিনি? সেই পঞ্চানন সরকার মহাশয় শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, সম্প্রতি একটা শব্দ শোনা যাচ্ছে, ইষ্ট বিরোধী। আমি মনে করি ইষ্ট কোনো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি নয়। ঠাকুর মাথাটা নাড়লেন।
তারপরেই বললেন, আমি মনে করি ইষ্ট দি পার্সনিফাইড এক্সিস্টেন্স। ঠাকুর মাথাটা নাড়লেন। পঞ্চানন্দ বলছেন, ইষ্ট মানে আপনি। আমি সোজা বাংলায় বুঝতে পারি যা আপনার বিরোধী তাই ঈশ্বর বিরোধী। ঠাকুর তারপরে আনসার করে বললেন, হ্যাঁ তাই, ঠিক তাই, তাই একটা হাইফেন আবার একটা হর্ষই, তাই। এই কথাটি পঞ্চানন্দাকে ঠাকুর বলেছিলেন। আমরা আজকের আলোচনায় ফিরব, আজকের প্রেক্ষাপটে ফিরব, আজকে সন্ধিক্ষণে ফিরব। একে বিকৃত করার ক্ষমতা কারো নেই, বিশ্বে কারো নেই যে ঠাকুর অনুকূল চন্দ্রকে বিকৃত করতে পারে বা সৎসঙ্গকে বিকৃত করতে পারে। যদি আমি নিজে নিজে না বিকৃত করি, কারো ক্ষমতার বাইরে আন্দোলনকে বিকৃত করতে পারে। কেমন, কীরকম? আমি যখন প্রথম বললাম, দীক্ষা নেওয়ার পরে প্রথম মন্ত্রটি উচ্চারণ করলাম, আমি অক্রোধী। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের সবচেয়ে বড় দৈন্যতা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের দর্শন সাহিত্য, বাণী সাহিত্যের সাথে আমাদের কারোরই সরাসরি সম্যক পরিচয় নেই। দিবাকর এতক্ষণ অনুশ্রুতি আবৃত্তি করে আমাদেরকে শোনাচ্ছিল বিভিন্ন বাণী। ওই অনুশ্রুতি বাণীমালা পরিক্রমা করলে আমরা দেখতে পাবো ঠাকুর আমাদের বলছেন যে আমার এই গৌতমের উপরে গুপ্ত রাগ হয়েছে, আমি গৌতমকে প্রকাশ করলাম না। গুপ্ত রাগ, ক্রোধন স্বভাব আমার ভেতরে রয়েছে, আমি সেটা প্রকাশ করলাম না, জানালাম না। ভেতরে ভেতরে থাকলো, বাইরে খুব হৃদ্য আচরণ করে ফিরে গেলাম, কিন্তু ভেতরে আমার একটি গুপ্ত রাগ এবং একটি ক্রোধন স্বভাব ভেতরে রয়ে গিয়েছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আজ কাল অথবা বহু পরে আমার কাছে কি ভবিষ্যৎ নিয়ে আসবে, আই ক্যান্ট প্রেডিক্ট ইট, আমি সেটা বলতে পারবো না, বর্ণনা করতে পারবো না। এর থেকে রোগও ভুগতে পারি, শোকেও ভুগতে পারি, বিপর্যয় বিধ্বস্ত হতে পারি, পর্যদস্ত হয়ে যেতে পারি, সেটা আমি বলতে পারবো না। তাহলে আমি একজন ডিসাইপল হিসেবে, ঠাকুরের শিষ্য হিসেবে, সৎসঙ্গে কোথায় কি হচ্ছে, কোন দলে কোন আশ্রমে কি হচ্ছে, দ্যাটস নট মাই লুকআউট। আমি যদি ব্যক্তিগতভাবে আমার অক্রোধী স্বভাবকে মর্নিং টিল নাইট যদি আমি এক্সারসাইজ করতে থাকি, তাহলে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সে পরিবারের অ্যাসেটে কনভার্ট হয়ে যাব, আমি সে পরিবারের কি সম্পদে রূপান্তরিত হব। ঠাকুর বলছেন আমি অমানি। এই অমানিত্বের জন্য অনুশ্রুতি পরিক্রমা করে দেখবেন, আমার এই মুহূর্তে সব বাণী রিকল হচ্ছে না। এই অমানিত্ব নিয়ে ঠাকুর অনেক বাণী দিয়েছেন। আমি যদি এগুলো প্র্যাকটিস করতে থাকি আমার ইন্ডিভিজুয়াল লাইফে, তাহলে কোন আশ্রমে কোন ব্যক্তি কি করছেন, দ্যাটস নট মাই লুকআউট। আমি আমার ইন্ডিভিজুয়াল লাইফে আমি এগুলো করতে করতে, এগুলোকে ইমবাইব করলে আমার ফ্যামিলিতে আমি একটি অ্যাসেটে কনভার্ট হয়ে যাব। এই আমিটা যখন আপনার কাছে গিয়ে পৌঁছবো, এই আমিটা যখন তার কাছে গিয়ে পৌঁছবো, এই আমিটা যখন ওখানে গিয়ে পৌঁছবো, সাইমালটেনিয়াসলি আমি আমার পরিবারের অ্যাসেট, আমার সমাজের অ্যাসেট, আমার পাড়ার অ্যাসেট এবং আমি যে সংগঠন বিলং করব সেই সংগঠনের অ্যাসেটে কনভার্ট হয়ে যাব। আপনি বলুন একে বিকৃত করার ক্ষমতা কার আছে? শ্রী ঠাকুর একে সাবধান করে বলছেন, আছে ক্ষমতা। কার জানেন? প্রতিদ্বন্দ্বী ইচ্ছা। আছে ক্ষমতা কার জানেন? আমার ভেতরের প্রতিদ্বন্দ্বী ইচ্ছার ক্ষমতা। পুণ্যপুঁথির মধ্যে তিনি বারবার আঙুল দিয়ে দেখিয়েছেন, তোর ইচ্ছার তার ইচ্ছার প্রতিদ্বন্দ্বী হোস না। এই প্রতিদ্বন্দ্বী ইচ্ছাকে মুসলমানরা শয়তান বলে চিহ্নিত করেছেন, খ্রিস্টিয়ানরা শয়তান বলে চিহ্নিত করেছেন। এবং শয়তানকে যখন ঢিল মারা হয় কাবা শরীফে গিয়ে, ওই শয়তানকে ঢিল মেরে ওই প্রতিদ্বন্দ্বী ইচ্ছাকে আহত করে অবরুদ্ধ করবার চেষ্টা করে। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের যোগ অভ্যাস দিয়েছেন, জপ এবং ধ্যানের মধ্য দিয়ে যোগ অভ্যাস দিয়েছেন। ফিরবো ওর লীলায়িত, ওর মাধুর্যমণ্ডিত জীবনে ফিরবো। ওর কনিষ্ঠ আত্মজ পূজ্যপদ কাজলদা 1949-এ দীক্ষা নিলেন জ্যোতি আশ্রমে বসে অক্টোবর মাসে। দীক্ষা নেওয়ার পর তিনি একদিন দেখছেন শ্রী ঠাকুর দীক্ষা দিয়েছেন নিজে। দীক্ষা দেওয়ার পর ধুতির যে আঁচলটা, ওই যে কোমরে বাঁধা আছে, ওই ধুতির আঁচলটা মাথায় দিয়ে সম্পূর্ণ শরীরটা ঢেকে উনি খাটের চৌকির ওপরে বসে ধ্যান করছেন। কাজলদাটা দেখার পর ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি আমাকে বলেছো পরমপিতার ধ্যান করতে, আমি তো পরমপিতার ধ্যান করি, আমার পরমপিতা তুমি যে ধ্যান করছো তোমার পরমপিতাকে, তোমার পরমপিতাকে। ঠাকুর তার আনসার দিয়ে বলছেন, তোমার যে পরমপিতা আমারও সেই পরমপিতা। না আমার পরমপিতা তো তুমি, তোমার পরমপিতাকে। আবার একই আনসার দিলেন। বারবার বলতে বলতে বললেন, তাহলে বাবা তুমি কি নিজেই তোমার ধ্যান তুমি নিজেই করো? ঠাকুর আর কোনো উত্তর দেননি, অন্য প্রসঙ্গে ফিরে গেছেন, আর কোনো আনসার দেননি। ঠিক এইরকমভাবে তিনি কখনো কখনো ধরা দিয়েছেন, কখনো কখনো তিনি
আবির্ভূত হয়েছেন। আমার খুব মনে আছে পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন প্রফুল্ল কুমার ব্যানার্জি। তখন আমরা দেওঘরে অক্ষয় স্মৃতি বাড়িতে থাকি। আমি আমার এই কানে, আমার এই চোখে একবার শুনেছি তার শ্রীমুখে নিজস্ব পরিচয়, একবার শুনেছি। তখন আমি অক্ষয় স্মৃতি বাড়িতে থেকে হাউজারম্যানদের বাড়িতে, হঠাৎ রাত্রি 12টা নাগাদ বিশু মুখোপাধ্যায় দা এবং প্রফুল্ল ব্যানার্জি দা এসে হাজির হয়ে তিনি বললেন, ঠাকুর আপনাকে ডাকছেন আমার বাবাকে। আমিও বায়না করে তার সাথে গেলাম, গিয়ে দেখি ঠাকুর বসে আছেন পার্লারে, একটা নীল টেবিল ল্যাম্প মাটির দিকে দেওয়া, তার নীলাভ আবাটা ঠাকুরের মুখে, একটা তাকিয়া বালিশ কোলের ওপরে এরকম করে থুতনিতে হাত দেওয়া আছে। বাবা জিজ্ঞেস করেন, আপনি আমাকে ডাকিছেন? বললো হ্যাঁ। এই কথাবার্তা হলো, আমি খুব চুম্বকে যাচ্ছি। তারপরেই তিনি বললেন, ঘুম হলো না আপনার? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, ঘুমাবো কি, প্রথম শব্দ। তারপরে একটু সোজা হলেন, ঘুমাবো কি। তারপরে নাদের মতন গম গম করে উঠলো, জোরে বললেন, ঘুমাবো কি। আমার বাবা জিজ্ঞেস করলেন, ঘুমান না তো কি করেন? ঠাকুর বললেন, পুরুষোত্তম চির অতন্দ্র। এই যে শব্দটি বললেন, এই শব্দটি নাদের মতন গম 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 করতে লাগলো সমস্ত ঘরের মধ্যে। আর ঘুমান না, তাহলে সারা রাত্রি ধরে কি করেন? শ্রী ঠাকুর বললেন, পয়েন্টিং করি। কি পয়েন্টিং করেন? এই তোমার ঘরের কাক কোথায়, কখন, কিভাবে রাখবো আনে, তারই পয়েন্টিং করি। সবার ছবিকে আপনার কাছে ভাসে? তিনি দুদিকে মাথা নাড়লেন। তাহলে কাদের ছবি ভাসে? তিনি পরিষ্কার বললেন, যারা খুব আগ্রহ, অনুরাগ, আকুলতার সাথে নাম করতে চায়, বায়োস্কোপের রিলের মতন তাদের ছবি আমার চোখের সামনে দিয়ে ভেসে যায়, তার থেকে টেনে টেনে নিয়ে শালা পয়েন্টিং করি। একে বিকৃত করবে কে? আমাকে নাম করতে বাধা দেবে কে? একজন, আমার প্রতিদ্বন্দ্বী ইচ্ছা। আমাকে অক্রোধী, অমানী, কাম, লোভ, জিদ বশীয়তে বাধা দেবে কে? আমার প্রতিদ্বন্দ্বী ইচ্ছা। এছাড়া আর কারো শক্তি সৃষ্টির মধ্যে নেই যে আমাকে বাধা দিতে পারে। সুতরাং এর ফার্স্ট আমি বিকৃত হচ্ছি বলেই আমি যাদের সাথে মিশছি, ক্রমান্বয়ে পচা আলুর সঙ্গে পচা আলু রাখলে যেমন হয়, ওই যেরকম আলুও পচানো শুরু হয়ে গেছে। সার্বাং খাল্লিদাং, আবার একই জায়গায় তিনি স্থাস্নু, তিনি একই জায়গায় থাকেন, কোথাও নড়েন না। এটা আমরা শুনেছি, খুঁজবো কোথায়? আর রজনীকান্তের ভাষায় বলতে গেলে, আছো অনল অনিলে চির নবনীলে। এত সময় আমার নেই, এত খোঁজার সুবিধে নেই, এত সুযোগ নেই, আর সাধ্য সীমা ক্ষমতাও আমার নেই। দেখবো কি করে, বুঝবো কি করে? আমাদের উপনিষদ বলছে তিনি ভীষণ গুহার মধ্যে বাস করেন। এই গুহায় যাবো কি করে? তমসাবৃত গুহা, এর মধ্যে যাবো কি করে? শ্রীমদ্ ভগবত গীতা আমাদের 18টি অধ্যায় ধরে পরপর বর্ণনা করছেন, এইভাবে করো, ওইভাবে করো, সেইভাবে করো। একদম শেষ পর্যায়ের দিকে আস্তে আস্তে অর্জুন পরিষ্কার ভাষায় বললেন, তুমি এতক্ষণ আমাকে যা বলেছো আমি সব ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। শ্রীকৃষ্ণ কি বললেন? ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাও। তুমি যদি ভুলে গিয়ে তাকে ভুলে যাও, তাহলে কি করব? একটাই শব্দ উচ্চারণ করেছিলেন, আমাকে মনে রাখো, মা মেকাং শরণাং ব্রজ। ঠিক এই কথাটি আমরা উচ্চারণ করছি, তাঁকেই যেন জানিতে পারি। উপনিষদের মন্ত্র, পবিত্র আহ্বানী মন্ত্রের মধ্যে সংগঠিত করলেন শ্রী ঠাকুর সম্ভবত 1940 সাল নাগাদ, 39-40 সাল নাগাদ সম্ভবত প্রফুল্ল কুমার দাসদা লিখেছিলেন। আর যখন প্রফুল্ল দাস সাথে দেওঘরে আমার দেখা, আমি বললাম, আপনি তো আহ্বানী মন্ত্র লিখেছেন, যখন ডিকটেশন দিচ্ছেন তখন তার ফিজিক্যাল ফেনোমেনা কেমন ছিল? প্রফুল্ল কুমার দাসদা আমাকে পরিষ্কার বলছেন, যখন উনি বলছেন প্রত্যেকটি অ্যাজ লাইক অ্যাজ অ্যাটলাস তার সমস্ত এম্বডিমেন্টের মধ্যে ফুটে উঠছে। ঠাকুর দিয়েই বলেন, প্রফুল্ল আমি যখন করছিলাম তখন কি তুই এখানে কিছু দেখতে পাচ্ছিলি? বলে হ্যাঁ, আপনি যা বলছেন তো এখানে দেখতে পাচ্ছি। তখন বললেন, এখন থেকে তুই আমার এই রূপটা ধ্যান করবি। বললেন, ঠাকুর হারিয়ে যাচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে ইভাকুয়েট করে যাচ্ছে। ঠাকুর এরকম করে বলেছিলেন প্রফুল্ল দাসকে। এতটুক মনে আছে তো? যদি এতটুক মনে থাকে, ওইটা সবটায় জাপটায় আস্তে পিস্তে ধরে ওইটাই ধ্যান করবি। প্রফুল্ল কুমার দাস দেওঘরে আমাকে বলেছিলেন যে আমি এখনও ওইটাকেই ধ্যান করার চেষ্টা করি, ওই রূপ, অভাবনীয় রূপ। এই বিগ্রহের সেবাদপদ্যে আমরা বসেছি। আমার করণীয় কি? আমি উপসংহার পর্বে ফিরছি। এতক্ষণ যে কথাগুলো বললাম, তাকেই যেন জানিতে পারি। এই যে স্থাস্নু এবং চলিষ্ণু, কেমন? প্রফেসর পঞ্চনন সরকার তখন হিমায়তপুরে একা একা গিয়েছিলেন। গিয়ে ওনার একটা ধারণা ছিল, এত দিগ্গজ পণ্ডিত মনে করতেন নিজেকে, ওনার একটা ধারণা ছিল যে সমস্ত বুদ্ধি এবং বিদ্যা এখানে থাকে, এইখানে মাথার মধ্যে। সুতরাং এটাকে নরম জায়গায় রাখতে হবে, নরম বালিশে রাখতে হবে, দাঁড়ানোর পরে বুদ্ধি চোট খাবে, বিদ্যা চোট খাবে। ওই জন্য
উনি তো সেই নরম বালিশ হেমায়তপুরে পাচ্ছেন না, জননী মনমোহিনী দেবী সব দেখাশোনা করেন। মা তখন খাতাপত্র হিসেব করছেন, উনিকে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন, বলেন কি কিছু কবি পঞ্চানন? বলতে হ্যাঁ, আমার একটা নরম বালিশ দরকার। মা মনমোহিনী দেবী খাতার হিসেব করতে করতে বলতেন তুই বাড়ি চলে যা, বাড়িতে মাথার নরম বালিশও পাবি, পাশে কোল বালিশের মতো বউও পাবি, এখানে আর দরকার নেই, তুই এখান থেকে চলে যা। খুব অভিমান হয়েছিল, একবারে অহংকারী দাম্ভিক ব্যক্তিত্ব, খুব খুব আহত হয়েছিলেন। উনি তখন ভাবলেন যে এর একটা বিহিত করতে হবে। উনি তার গুরু ভাইদের সমস্ত আর যারা আশ্রমিক ছিলেন ওদেরকে বললেন আমি আগামী পূর্ণিমায় পদ্মায় ঝাঁপিয়ে আত্মহত্যা করব। এই কথাটা ভয় পেয়ে গেল আশ্রমের সবাই। উনি গিয়ে সবাই গিয়ে মাকে বললেন মা পঞ্চানন্দ বলছেন আগামী পূর্ণিমাতে আত্মহত্যা করবেন পদ্মায় ঝাঁপ দিয়ে। মা তখন বললেন পূর্ণিমার এখনও ঢের দেরি, ঠিকই যখন করেছি এখনই ঝাঁপাতে কম, যখন ঠিকই করে ফেলেছে তখন এখনই ঝাঁপাতে কম, পূর্ণিমার এখনও ঢের দেরি আছে, এখনই ঝাঁপাতে কম। তখন তিনি বললেন এই ভয় দেখিয়েও কোনো লাভ হলো না। উনি সৎসঙ্গ আর্ট গ্যালারিতে ঠাকুর বসে আছেন, সেইখানে যখন উনি আসছেন হিয়ারিং রেঞ্জের মধ্যে ঠাকুর তখন বলছেন একদম একদম নরম বালিশ, বুঝেছিস, একদম নরম বালিশ, মাথা দিলেই যেন টুক করে ডুবে যায়। পঞ্চানন সরকার এই না হলে অন্তর্যামী পরমপিতা? হ্যাঁ, এই ঠিক বুঝতে পেরেছে, মা তো পরমপিতা না, ঠিক বুঝতে পেরেছে একদম নরম বালিশ, ঠিক বলেছে। এই করতে করতে পঞ্চানন্দ এগিয়ে আসছে, ঠাকুর তখন বলছেন এখনই যাবো আর আসবো, আসন বালিশটা নিয়ে ওয়েট দিয়ে দিবি। এইবার পঞ্চানন্দ দেখলেন যাকে দিচ্ছে তার নাম দুলাল ম্যাথর। এই দুলাল ম্যাথর ওখানে খাটা পায়খানা সাফ করে, ঠাকুর বলছে ওয়েট দিয়ে দিবি। কোথায় দুলাল ম্যাথর, কোথায় প্রফেসর পঞ্চানন সরকার? আবার একবার ডিগবাজি খেলো। ডিগবাজি কে ভাবছে এটা কি ঠিক জায়গায় এসছি আমি? এই বারবার দ্বন্দ্ব, একে বলে প্রতিদ্বন্দ্বী ইচ্ছা, পণ্যপুঁথির মধ্যে বলেছেন। এই প্রতিদ্বন্দ্বী ইচ্ছা দ্বন্দ্ব বারবার এপাশ ওপাশে নিয়ে গিয়ে পেন্ডুলামের মতো ঘোরায়। আর ঠিক সেই সময় ঠাকুর পঞ্চানন্দকে দেখেই উঠলেন, উঠে কাঁধে হাত দিয়ে বললেন জল একটু হাঁটে বেড়ায় আসি। কিছু দূর এগিয়ে গিয়েই বলছেন দেখেন পঞ্চানন্দা, এই যে শালা যাক করলাম না, আমি যদি আপনি কই পঞ্চানন্দা এক্ষুনি পাবনার থেকে যায় আমার জন্য 2 বোতল মদের বোতল আনতে পারবেন? আপনার ভেতরে কত প্রশ্ন, কত জিজ্ঞাসা। মদের বোতল? আমার গুরুদেব মদ খায়? তারপরে মনে হবে পয়সা পাবো কোথায়, যাবো কি করে, দোকান যদি বন্ধ থাকে তাহলে কি করবো? লটস অফ সিরিজ অফ কোশ্চেন, ওয়ান আফটার অ্যানাদার আপনার পেছন পেছন হাঁটবেন। দেখবেন নাকি দুলাল তো লাগে এক্ষুনি টক করে পাবনা যে আমার জন্য 2 বোতল মদ নিয়ে গেত আগে। হ্যাঁ, ফটকে চলে গেল। বলে দেখেছেন কিরকম শালা তৈরি, হ্যাঁ দেখেছেন কি তৈরি, শালা নরম মাল কার পাওয়া উচিত? কিন্তু আপনি তো শালা এমনিই শক্ত হয়ে গেছেন, আপনি তো শালা মাথা এমনিই শক্ত হয়ে গেছে, নরম মাল কার পাওয়া উচিত কন্ত? হ্যাঁ, আমি কই কি ওই শক্ত যা হয়ে আছে ওটা গলানোর জন্য শক্ততেই মাথা দেন, বাড়ি খেতে খেতে আস্তে 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 তরল হয়ে যাবে। সুতরাং এর ভেতর থেকে যখন 2টো বোতল নিয়ে আসলো তখন হেমকবিকে দিয়ে দিলেন, বললেন হেমদাকে যায় কগা যে ঠাকুর পাঠাই দিছে। এই যে চালচিত্রকে আমরা প্রত্যক্ষ করি, বারবার দ্বন্দ্ব। পঞ্চানন সরকারকে জননী মনমোহিনী দেবী কলকাতা থেকে তার বউ ভবতারিণীকে নিয়ে যাওয়ার কথা বললেন, চলে গেলেন পাবনায়, কিন্তু করতাল বাজানো দেখেছেন তো, যে আশিস এখানে বাজাচ্ছিল একটু আগে, শুভ বাজাচ্ছিল এখানে একটু আগে, ওই করতাল বাজানোর মতন দুজনে যেই স্বামী স্ত্রী একসাথে হয় করতালের মতন, ও বলছে এ বলছে, ও বলছে এ বলছে, ও বলছে এ বলছে, ঝগড়া হচ্ছে। আশ্রমে বাড়ির চালে ওদের ছাদে কাক বসতে পারতো না, এত ঝগড়া হতো। তো একদিন সেরকম প্রচণ্ড ঝগড়ার মুখে পঞ্চানন্দা রাগ করে ঘর থেকে বেরিয়ে 2 পা হেঁটে গেছেন, হঠাৎ ডান দিকে কাঁধের ওপরে হাত পড়েছে। কনে চললেন? এখানে একটা মজার ছোট্ট একটু কথা বলে নিই। স্বামী স্ত্রীর মধ্যে এরকমই আমি দেখেছি, আমি জায়গা বলবো না, ব্যক্তি বলবো না, এরকমই সুন্দর কীর্তন হচ্ছে। হঠাৎ আমি দরজায় বেলটা নক করেছি, দরজাটা ও প্রলয়দা আসুন। এতক্ষণ কীর্তন হচ্ছিল, এই প্রলয় এসছেন, চা খাবেন না কফি খাবেন? আমি যে একটা হলেই হয় নাকি, চাফি খাবেন? চাফি আবার কি? বলে চায়ের চা কফির ফি, দুটোকে একসাথে জুড়ে দিলে পরে চাফি। সুতরাং আপনি খাবেন? আমি না, বাপের জীবনে কোনোদিন খাইনি, যদি জানতো তাহলে খেতে পারি, খারাপ না দিন তাহলে খেতে পারি। সুতরাং কি সুন্দর মিষ্টি ব্যবহার। আর চোখের দিকে একটা আয়না আছে, কর্তার গিন্নি চোখ আয়নাতে যখন রিফ্লেক্ট করছে তখন আমি বসে বসে দেখতে পাচ্ছি তার ভাষাটা হচ্ছে দাঁড়াও, এই মালটা বেরোক তোমার হচ্ছে দাঁড়াও, মানে ব্যাপারটা বেরোক তোমার হচ্ছে দাঁড়াও। সুতরাং এইরকম আমাদের ব্যবহার, পঞ্চানন্দা থেকে ওই ব্যবহারই ঠাকুরের সাথে করে বলতেন না ভালো আছে, এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, এরকম হতে বেশ কিছুক্ষণ বাদে ঠাকুরটাকে বোঝাচ্ছেন, দেখেন আপনাকে নিয়ে একবার গুয়ের মধ্য দিয়ে হাঁটেছিলাম না? বলে হ্যাঁ, আপনার পায়ে তো গু লাগেনি। আরে আমি তো তারপরে একটা গান লিখে আপনাকে শোনালাম, বেছে কুচে চল ওরে ভাই বেছে কুচে চল। বলে হ্যাঁ,
গান শোনালি হবে না, লিখলে হবে না, করা লাগবি, ওই মাথায় বেশিক্ষণ রাখা যাবে না। শালা মাথা তো এমনিই শক্ত হয়ে জমাট বেঁধে গেছে, ও হাতে পায়ে নামান, তরল করে তাড়াতাড়ি হাতে পায়ে নামান, অনেক বুঝিয়ে সুজিয়ে ঠাকুর চলে গেলেন। পঞ্চানন সরকার ঘরে ঢুকে দেখছেন ওর বউ চেয়ার থেকে একটা আসন ভাঁজ করে কপালে ঠেকিয়ে রাখছেন। কে এসেছিল ঘরে? ঠাকুর। কে? ঠাকুর। ঠাকুর ঠাকুর এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তোমার কাছে এসছেন, আবার কীর্তনের মুখোমুখি। তখন পঞ্চানন্দার স্ত্রী বলতেন, ঝগড়া করে কী লাভ, ঠাকুর তো আশ্রমেই আছে, তুমি গিয়ে একবার সরেজমিনে জিজ্ঞেস করে এসো। হ্যাঁ ঠিক, আশ্রমে যখন ঠাকুর যেখানে আছেন যাচ্ছেন, দেখছেন মা মনমোহিনী দেবীর কোলে এরকম করে একটা ছবিও আপনারা দেখেছেন, এরকম করে ঠাকুর বসে আছে। পঞ্চানন্দকে দেখে মা বলছেন, দেখতো পঞ্চানন সারা দুপুর থেকে আমার ছাড়ে না কিছুতেই, কোলের ওপরে হাত দিয়ে বসে রয়েছে। আমি বলি উঠি, কাজ আছে, বলে বয় না, আর একটু বয়। এইবার পঞ্চানন সরকার ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে বলছে, দাদা আমার কাঁধে হাত রেখে কথা বললো কে? আমার বউয়ের কাছে চেয়ারে বসে কথা বললো কে? এখানে যদি দুপুর থেকে বসে থাকে তাহলে এ কে? ঠাকুর আস্তে আস্তে উঠতে উঠতে বলতেন, পঞ্চানন্দ উপনিষদ পড়েছেন তো, ভালো করে একবার উপনিষদটা পড়ে নেবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার কাছে যোগ শাস্ত্র সংহিতার মূর্ত বিগ্রহ শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বর্তমান পুরুষোত্তম, সমস্ত কিছুর মূর্ত জীবন্ত ভরন্ত শাস্ত্রীয় বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আমার উপসংহার পর্বে আমি ফিরছি। এই উপসংহার পর্বে ফিরতে গিয়ে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা এখান থেকে কি বার্তা, কি বিষয়কে নিয়ে যাব, এতক্ষণ যে সভা, এতক্ষণ যে আলোচনা মালা আমরা শুনলাম, অ্যাট ফার্স্ট একটি সংকল্প নিয়ে যাব, যে সংকল্পটি দীক্ষার সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি। অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। একবারও বলিনি সৎসঙ্গের জীবনের যোগ্য হোক, দেখবেন লাইনগুলো। একবারও বলিনি আশ্রমের জীবনের যোগ্য হোক, একবারও বলিনি প্রতিষ্ঠানের জীবনের যোগ্য হোক, একবারও বলিনি আমার সংসারের জীবনের যোগ্য হোক বা আমাদের যোগ্য হোক, একবারও বলিনি। আমি বলেছি আমার জীবনের যোগ্য হোক। জিতেন চ্যাটার্জি সম্ভবত এই 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 যে কন্যগর টন্যগর শ্রীরামপুর এইসব দিকে থাকতেন, রিসরা কন্যগর ঠিক মনে করতে পারছি না, তিনি ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছেন, হাতে একটা রাধু অ্যান্ড কোম্পানির কালো চপ্পল। হিমায়তপুর থেকে রাধু ঠাকুরকে জুতো দেন, হিমায়তপুর থেকে রাধু অ্যান্ড কোম্পানি ঠাকুরকে কালো চপ্পল যেটা দেখেন ওটা রাধু অ্যান্ড কোম্পানি দেয়। আপনারা কল স্ট্রিটে রাধুর দোকানে আন্ডারগ্রাউন্ডে একটা আর্কাইভ আছে, ওখানে মহানন্দজি, বালানন্দজি প্রত্যেককে রাধু জুতো দিয়েছেন। সেই জুতোর সমস্ত স্যাম্পেল ব্যবহার করা, ঠাকুরের পায়ের মাপ ওই রাধু অ্যান্ড কোম্পানিতে আর্কাইভের মধ্যে আছে। ওই রাধু অ্যান্ড কোম্পানি ঠাকুরকে জুতো দিতেন। সেই রাধুর জুতো নিয়ে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এরম করে। তখন ঠাকুর বলছেন, আমার কিছু কবি নাকি? বলে, আমি একটা মন্দির করেছি, সেখানে এই চপ্পলটা প্রতিষ্ঠা করব, আপনি যদি একটু পায়ে স্পর্শ করে দিতেন। ঠাকুরের গায়ে একটা মাছি বসেছে অনেকক্ষণ থেকে, ঠাকুর খপ করে হাত দিয়ে মাছিটা ধরলেন, ধরে বলছেন, তুই যা চপ্পল আনিছিস আমি তো ঠ্যাং গলায় বার করে নেব না, ওয়ের থেকে ঢের বেশিক্ষণ মাছি শালা আমার সাথে লেগেছিল, আমি কই কি এক নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করগা। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বলতেন, দেখতো দেবী প্রতিষ্ঠা কথাটার মানে কি? প্রতিপূর্বক স্থা ধাতু, থাকতে গেলে তার প্রতি যা যা করণীয়। এমনই একটি ব্যক্তিত্ব যার ভাষা, যার শব্দকে এক্সপ্রেস করতে গিয়ে 4টে ডিকশনারি তৈরি করা হয়েছে। ধাতু দীপনী, ধাতু কৌমুদী, বাগার্থ দীপিকা, শব্দ রত্নকোষ। যার ভাষাকে ইলাস্ট্রেট করতে গিয়ে 4খানা অভিধানকে রচনা করতে হয়েছে। আমি এখনো পর্যন্ত জানি না যে ভারতবর্ষে কেন প্রাচ্য দেশে কোনো ব্যক্তির শব্দকে ইলাস্ট্রেট করবার জন্য কোনো অভিধান রচনা করা হয়েছে না, একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া। পাশ্চাত্যে আমরা জানি, এরকম অনেকের নাম জানি, পাশ্চাত্যে অনেক ডিকশনারি তৈরি হয়েছে তার ভাষাকে ব্যবহার করার জন্য, প্রকাশ করার জন্য। ঠাকুর বললেন প্রতিপূর্বক স্থা, থাকতে গেলে তার প্রতি যা যা করণীয়। কি কি করণীয়? আমি বলি, আপনাদের কারো অকল্যাণ হবে না, কারো অমঙ্গল হবে না, কারো ক্ষতি কিচ্ছু হবে না, কিচ্ছু ক্ষতি হবে না। ইষ্টভীতি যখন করবেন, আপনার সময় যখন ইষ্টভীতি করবেন, চেষ্টা করবেন ঠাকুরের নির্দেশিত সময়কে অনুসরণ করবার। যদি কোনো কারণে না হয়, যদি কোনো কারণে সেই সময়কে আমি স্পর্শ করতে না পারি, আপনি যে সময় ইষ্টভীতি করবেন বিগ্রহের কাছে বসবেন। আমি এখন বলছি, বাড়িতে ফিরে গিয়ে আগামীকাল থেকে আমাকে কল ব্যাক করবেন আশিসের মাধ্যমে, এই বিগ্রহের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলবেন, আমি তোমার নির্দেশ মতো সময়কে ধরতে পারিনি,
আমার এই সময় আমি ইষ্টভীতি করছি, আমি তোমাকে দেখিনি ঠাকুর, একটাও মিথ্যে কথা না, আমি তোমাকে দেখিনি ঠাকুর, হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে ভালোবাসি বলি, তুমি যেরকম করে ভালোবাসার কথা বলো আমি ওরকম করে তোমাকে ভালোবাসতে পারিনি, পাচ্ছি না, পারবো কিনা তাও আমি জানি না। এই যে আমি ইষ্টভীতি করছি, এটা টাকা নয় ঠাকুর, এটা পয়সা নয়। আমি তোমাকে না দেখে, তোমার কাছে না বসে, তোমাকে না চিনে, শুধু শুনে শুনে আমি দীক্ষা নিয়েছি। যদি একটুখানি ভালো না বাসতাম দীক্ষা নিতাম ঠাকুর, যদি এইটুকু ভরসা নির্ভর না করতাম, আমি সকালবেলা জলগ্রহণ না করেই হাতে করে ইষ্টভীতি করতাম ঠাকুর। আমি যেরকম ভালোবাসা বুঝি সেরকম করে ভালোবাসি। আমি তোমাকে আমার এই ভালোবাসার অর্ঘ্য নিবেদন করছি, তুমি নাও ঠাকুর, তুমি নাও ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, হ্যাঁ সত্যি ভালোবাসি। আমার ভেতরে সেই শক্তিটা প্রেরণ করো ঠাকুর, সেই শক্তিটা আমার মধ্যে প্রেরণ করো ঠাকুর, যাতে তুমি যা বলো তা আমি সঠিক সম্যক বিহিতভাবে পালন করতে পারি। আমাকে সে শক্তিটা দাও। তুমি আমাকে নাম করতে বলেছো, আমি করতে পারি না ঠাকুর, চেষ্টা করি কিন্তু ভুলে যাই। এই যখনই ভুলে যাই, আসন থেকে উঠে গিয়ে যখন বেডরুম থেকে টয়লেটে যাবেন, টয়লেট থেকে কিচেনে যাবেন, কিচেন থেকে ডাইনিংয়ে বা অন্য কোনো ঘরে যাবেন, ঠোঁটটাকে 10 বার 20 মন্ত্র ঠোঁটটাকে নাড়িয়ে যাবেন, 10 বার নাড়িয়ে যাবেন, আবার মনে মনে 10 বার করবেন, আবার 10 বার ঠোঁটে ঠোঁটে নাড়িয়ে নাড়িয়ে করবেন, আবার 10 বার মনে মনে করবেন। রেসিপ্রোকাল এফোর্ট দিতে থাকবেন, বারবার এফোর্ট দিতে থাকবেন, সিনসিয়ারলি উইথ ফুল ডিভোশনাল মুভমেন্টে। দেখবেন 7 দিন পার হবে না, অটোমেটিক্যালি নাম জপ হচ্ছে। এই ছবিটাকে আমরা বলবো না যে উত্তম কুমারের ছবি বা অমিতাভ বচ্চনের ছবি, আমরা বলবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি। তার সমস্ত ভাব এর মধ্যে ইমপ্রেসড হয়ে আছে। এমন কখনো কখনো সময় আসে যখন নাম করতে করতে মাথা গরম হয়ে যায়, নাম করতে ইচ্ছে করে না, নাম করতে ভালো লাগে না, তার বাণী গ্রন্থ পড়তে ইচ্ছে করে না, বাণী পড়তে ভালো লাগে না, মগজ নিতে পারে না, এমন কখনো কখনো সময় আসে। সেই সময় কি করবেন? কোনো মুহূর্ত, কোনো সময় তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না, তার দিকে তাকিয়ে থাকবেন, তাকিয়ে বলবেন, আমি নাম করার চেষ্টা করেছি, নাম করতে পারছি না, আমি তোমার বাণী গ্রন্থ পড়বার চেষ্টা করেছি, পড়তে পারছি না, আমি তোমার কথা ভাবার চেষ্টা করেছি, ভাবতে পারছি না, আমি কি করবো? আমি তোমার দিকে তাকিয়েছি। কেন? নাম আর নামই অভেদ, নাম আর নামই অবিভাজ্য, অত্যাজ্য। আমি তোমার দিকে তাকিয়ে আছি, কেননা নামের স্বরূপ তুমি, আর তোমার সূক্ষ্ম অবস্থা নাম। পুণ্যপুঁথিতে এই অ্যাসুরেন্স তিনি আমাকে দিয়ে বলেছেন, স্থূলে আমার প্রকাশ, আমার বাস কোথায়? সূক্ষ্মে আমার বাস। সুতরাং এই স্থূল এবং সূক্ষ্মের মিলিত সমাবেশ তুমি। আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমার দিকে তাকিয়ে আছি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। বারবার রিপিটেডলি ভেতরে ভেতরে রিসাইট করতে থাকুন। 7 দিন পর দেখবেন বুদ্ধি করে আর নাম করতে হবে না। সৎসঙ্গ বুদ্ধিজীবীদের বিশ্বাস করে না, গুরুত্ব দেয় না। সৎসঙ্গ আন্দোলনে বুদ্ধিজীবীদের খুব গুরুত্ব নেই। একমাত্র সৎসঙ্গ আন্দোলন বিশ্বাস করে, বিশ্বাসজীবী আন্দোলন। এখানে বুদ্ধিজীবীরা বুদ্ধির মধ্যে হা আছে না আছে, বিপর্যয় আছে। বিশ্বাসের মধ্যে হা নেই না নেই, কোনো বিপর্যয় নেই। সৎসঙ্গ বিশ্বাস করে, বিশ্বাসজীবী আন্দোলন। আমার বিশ্বাসকে আমার ব্যক্তি জীবনে, আমাদের এতগুলো পরিবারের মধ্যে যদি আমরা আগামীকাল থেকে স্টার্ট করতে পারি, গেদনি সৎসঙ্গ ঠাকুরের স্বপ্নকে পূরণ করবে। কেমন করে পূরণ করবে? 1949 সাল ঠাকুর তার আবির্ভাব ভূমি হিমায়তপুর থেকে দেওঘর এসছেন। 1946 সাল 1 সেপ্টেম্বর রওনা হয়ে 2 সেপ্টেম্বর দেওঘরে শুভ পদার্পণ করেছেন। কমাস হলো 2 মাস কয়েকদিন। এই 2 মাস কয়েকদিনের মধ্যে আমাদের যতীন দাসদার যজমান এডমন্ড জোসেফ স্পেন্সার, তিনি যতীনদাকে 20,000 টাকা পাঠিয়েছেন। আর যতীনদা 20,000 টাকা নিয়ে ঠাকুরের কাছে আসছেন। তার মধ্যে একটা ছোট্ট চিরকুট লেখা আছে, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম। এই লেখাটা, টাকাটা নিয়ে আসছেন। ঠাকুর ফট করে বললেন, ওই টাকা দিয়ে আপনি জমি কিনুন, ওই টাকা দিয়ে আপনি জমি কিনুন। আর ওই টাকা দিয়ে গিদনিতে জমি কেনা হলো। আমরা ধরেই নিলাম জেরুজালেম হচ্ছে হিমায়তপুর, পাবনা জেলার হিমায়তপুর জেরুজালেম। আমরা ধরেই নিলাম দেওঘর হচ্ছে নিউ জেরুজালেম। তাহলে প্রশ্ন থাকবে, আবার নিউ জেরুজালেমের প্রশ্ন আসলো কেন?
আর পরমপিতা পুরুষোত্তম থেকে অ্যাপ্রুভ করলেন কেন, আবার জমি কেনাতে বললেন কেন, এই প্রশ্ন থাকবে। গিধনি দিয়ে উন্নতি হবে না, আশ্রম দিয়ে উন্নতি হবে না, আপনাদের দিয়ে উন্নতি হবে। আমি সেদিনকে আশিস ছিল, আমি বলেছি 15ই আগস্টের উৎসব, ওরা বললে কালেকশন করতে বেরোবো। আমি কেন কালেকশন করতে বেরোবে? আমার বাড়িতে ছেলের জ্বর, আমার বাড়িতে বউয়ের শরীর খারাপ, আমি কালেকশন করতে বেরোই? আমার বাড়িতে পরিবারের সংকট, আমি কালেকশন করতে বেরোই? কেন কালেকশন করতে বেরোবে আশিস? খালি জানিয়ে দেবে 15 আগস্ট উৎসব, গিধনিতে উৎসব হবে বছরে 2 বার, আমাদের কালেকশন করতে বেরোনো। কেন কালেকশন করতে বেরোনো হবে? এতদিন 50টি বছরের মধ্যে ইষ্টভীতি পাঠাতে পাঠাতে কুকুর পুষলে টান হয়, পাখি পুষলে টান হয়, বিড়াল পুষলে টান হয়, আর এতদিন আশ্রমে যাতায়াত করতে করতে আমার বাড়িতে আমি কালেকশন পৌঁছে দেবো। কেন দিতে হবে? কি নির্মাণ হলো, কি প্রতিষ্ঠা হলো, কি তৈরি হলাম ভেতর থেকে? তো বিল্ড আপ ফ্রম উইদিন। কোনো কালেকশনের জন্য কারো কাছে কেউ যদি নাও যায়, আমার শত দায়িত্বে শত উচ্চারণায় আমি আমার অর্ঘ্য আমার গুরুদেবের শ্রীপাদপদ্মে নিবেদন করব। চুরি হলো? অনেকে বলেন যে অডিট রিপোর্ট দেখান, চুরি হলো, তছরূপ হলো, অভিযোগ করব। একটা বাস্তব নিদর্শন, ডক্টর বদ্রীনাথ শীল, এই যে আমার বাঁ দিকে বসে আছে গৌতম মজুমদার, ওই মন্দিরে যখন আমি বসে আছি, বদ্রীনাথের মেয়ে, তুমি তো ছিলে, মন্দিরে এসে আমাকে প্রণাম করে বলছেন কাকু কবে যাবেন আমাদের বাড়িতে। ডক্টর বদ্রীনাথ শীল তখন একজন ডেলিট সৎসঙ্গে, তিনি ঠাকুরের কাছে বসে আছেন, আর বসে থেকে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমরা যে ইষ্টভীতি অর্ঘ্য এখানে পাঠাই, এর একটা ব্যালেন্স শিট পার মান্থ যদি আমাদের কাছে আসে তাহলে ভালো হয়। ঠাকুর চুপ করেছিলেন, বারবার রিপিটেডলি বলছেন, বর্দা এগুলো অপচয় করছেন, বারবার রিপিটেডলি বলছেন। ঠাকুর বলেন, বড় খোকা ডাক দিয়ে নিয়ে আয়। বর্দা আসলেন, বড় খোকা, এই বদ্রীনাথ আজ পর্যন্ত যত ইষ্টভীতি করেছে সুদ সমেত এক্ষুনি ওর হাতে ফেরত দিয়ে দে। বলুন, ওর হাতে ইষ্টভীতি হলো? আমি চোখের সামনে দেখেছি বদ্রীনাথ শীল কাঁদে কেটে গড়াগড়ি খাচ্ছেন। ঠাকুর কর্ণপাত করেননি। শাশ্বতী বই, বাণীগ্রন্থ, তার মধ্যে তিনি বলছেন, হিসাব চাইলে পরে অপমান বোধ করে, হিসাব দিতে কার্পণ্য করে, হিসাবে গরমিল আছে। তুমি আরেকটু এগো, গিয়ে দেখবে অন্দরমহলে পায়ের ওপর পা তুলে দিব্যি বিশ্বাসঘাতকতা, কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা ধূমপান করছে। একই সঙ্গে বোথ সাইড বায়োল্যাটারাল ট্রিটমেন্ট করলেন। হিসাব চাইতেও যেমন আমাকে বারণ করলেন, হিসাব চাওয়ার আগে সমর্পণ করা এবং প্রদর্শন করাতেও আমাকে তিনি বাধ্য করলেন। সুতরাং এই বায়োল্যাটারাল ট্রিটমেন্ট একে বলে নির্মাণযোগ্য। আমি যদি আমার পরিবারে এরকম নির্মাণ হই, এই কয়েকজন মানুষ যদি আমরা নির্মাণ হয়ে উঠি, গিধনি এরকম করতে করতে নিউজ আলমকে আলোকিত করে তোলো। দিস ইজ দিব্য জীবন, দিস ইজ আলোকিত জীবন। তিনি অলমাইটি, তিনি শরীরে থেকেও যেমন আছেন, তিনি শরীরে থেকেও না থেকেও তেমনই আছেন। একে প্রমাণ এবং প্রকাশ করার দায়িত্ব শিষ্যকুলের মধ্যে। তাই গিধনি সৎসঙ্গকে বলা হয় অবিকৃতভাবে ঠাকুরকে প্রকাশ করা। বক্তৃতা দিয়ে নয়, বক্তৃতা দিয়ে ঠাকুরকে প্রকাশ করা যায় না, অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়, অনুভব দিয়ে প্রকাশ করতে হয়, আচরণ দিয়ে প্রকাশ করতে হয়। এবার ঋত্বিক সম্মেলনে আমি গিয়ে সৎসঙ্গে আমি আমার কথার মধ্যে বলেছি কি, আমার চলা আমার চরিত্র, আমার চলা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার চলা আমার চরিত্র, আমার চরিত্রই আমার জীবন, আর আমার জীবন আমার পরমপিতার যাজন। এই এতগুলো মানুষ যদি আমরা এরকম স্লোগানে এবং অঙ্গীকারে সংবদ্ধ হয়ে উঠতে পারি, আগামী দিনে দেখবেন বিষ্ণুদাসদা যে কথা বললেন, প্রতিশোধ কাকে বলে। ঠাকুর প্রতিবাদ এবং প্রতিশোধ পছন্দ করতেন না, প্রতিস্থাপন পছন্দ করতেন। স্বামী বিবেকানন্দ তখন বিদেশের মাটিতে, সেই সময় কিছু ধর্মপ্রাণ ভক্ত মানুষ ওকে ইনসাল্ট করছেন এবং অ্যাসল্ট করার জন্য ওকে নানান রকম প্রশ্ন করছেন। স্বামীজি নিরুত্তর ছিলেন। তিনি একটা ঝোলার থেকে একটা স্কেল বার করে বললেন, এই স্কেলটাকে ছোট করে দিন। স্কেলটা এরকম করে দেখে বললেন, এমন না ঠিকই কাজ, হট করে মুটকে ভেঙে ছোট করে দিল। স্বামীজি তাকিয়ে হাসলেন, হেসে একই মাপের আরেকটা স্কেল বার করে বললেন, আমি আপনাকে যে প্রশ্ন করলাম আপনি আমাকে সেই একই প্রশ্ন করুন। উনিও সেই প্রশ্ন করলেন। স্বামীজি সেই স্কেলটা টেবিলের ওপর রাখলেন, ওর থেকে বড় একটা স্কেল ঝোলার থেকে বার করে পাশে শুইয়ে দিয়ে বলেন, দেখলেন আপনার স্কেলটা ছোট হয়ে গেল। আমরা এমন করেই বিশ্বাস করি, কাউকে ভেঙে চুরে খাটো করে অসম্মান অপমান করে ছোট করি না। তো বিল্ড আপ ফ্রম উইদিন, আমার যোগ্যতাকে বাড়াতে বাড়াতে সে অটোমেটিক্যালি একদিন ছোট হয়ে যায়। আর ছোটকে তিরস্কার, ভৎসনা, উপেক্ষা, অবজ্ঞা নয়,
ছোটকে আলিঙ্গন গ্রহণ উদ্বর্ধনের মধ্য দিয়ে ছোটকে বড় করে তোলার নাম হচ্ছে ধর্ম পরিপালন করা। ৭৬ বছর বয়সে স্বাধীনতার প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে এই পাঠ এবং প্রশিক্ষণ আমরা দেশ থেকে পাইনি। স্যার আব্রাহাম লিঙ্কন আমাদেরকে বলেছিলেন, দেশ তোমার জন্য কি করলো কখনো ভাবতে যেও না, তুমি সব সময় ভাববে তুমি দেশের জন্য কি করেছো। শ্রী শ্রী ঠাকুরের বইটার নাম বলছে বিধান বিনায়ক এবং সমাজ সন্দীপনা। তার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথাটি বহু আগে, আব্রাহাম লিঙ্কন বলার বহু আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, তুমি রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করো, সুনাগরিক হয়ে ওঠো। নগর আছে, নাগরিক কোথায়? বাণী আছে তার, নগর আছে, নাগরিক কোথায়? আজকের নগর আমাদের অনেক, নাগরিক সেখানে কোথায়? পিচ করে পানির পিক ফেলে দিচ্ছি। কিন্তু এই আমি যা মেট্রোতে গিয়ে কিন্তু পিচ করে পানির পিক ফেলতে পারছি না। সেদিন একজনের সঙ্গে দেখা হলো আমার সাথে ওই উৎসবের সময়, তার ছেলের বিয়ে হয়েছে, ঘরে বৌমা এসছে। আমি জিজ্ঞেস করলাম, কী গো তোমার ছেলে তো বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? আবার ৫-৭ দিন বাদে আমি জিজ্ঞেস করলাম বৌমাকে, তুমি তো নতুন বাড়িতে এসছো বাপের বাড়ি থেকে, তো শাশুড়ি শ্বশুরবাড়ি কেমন হয়েছে? समझदार के लिए इशारा ही काफ़ी है। আবার জিজ্ঞেস করলাম, তোমার তো অনেকদিন ছেড়ে পড়ে অনেকদিন বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা? এখন নিচ্ছি না, এই জন্য পদ্মার ইলিশ দাম কমলে পরে নেব। এগুলো যে প্রত্যেকটি বিজ্ঞান এবং বিহিত বিধি আজকে স্বাধীনতা ৭৬তম প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সিগনিফিকেন্ট এবং নেসেসিটি এইখানে যা এতক্ষণ বক্তারা বলে গেছেন, আলোচকরা বলে গেছেন, আমি তার চুম্বক নির্যাস করলাম। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যারা ফিরব, বাড়িতে ফিরব, আমাদের নিজস্ব জায়গায় ফিরব, কালকে সকালবেলা থেকে বেটার লেট দ্য নেভার, আমি আমার ছেলেপুলেদেরকে বলতে তো পারি, বাবা তোমার মাকে একটা প্রণাম করো, মাকে একটা প্রণাম করো। কেন কি? এইটা তোমার প্রথম বাড়ি, এইটা তোমার প্রথম বাড়ি, প্রথম বাড়ি, মাকে একটা প্রণাম করো। কোনদিন তো আগে বলনি, এখন বলছি। এই আন্দোলন উৎসবে গিয়েছিলাম, আশিসদা ডেকেছিলেন, গিয়েছিলাম, ওখানে শুনে আসলাম প্রণয় মজুমদার বলছিল ঠাকুরের কথা যে মাকে এখনই একটা প্রণাম করো। আর যখনই মাকে প্রণাম করবে, যারা মায়েরা আমার কথা শুনছেন তারা বলবেন, বাবা আমাকে তো করছো, কিন্তু তোমার বাবাকে একটা প্রণাম করো। এই ভদ্রলোক যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তার শরীর থেকে, যিনি আমাকে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, ওকে যদি প্রণাম না করে, প্রণাম যে অসম্পূর্ণ। তখন ছেলে একবার বাবাকে একবার মাকে দেখে ঠাকুরের বাণীকে সত্যি করবে, পিতা মাতা হরগৌরী। আর যেদিন উৎসব হওয়ার কথা, কোথা থেকে লরি গরু গাড়ি এসে হাজির হলো। আমাদের দেওঘরে সাপ্লাই করতো বাজরা কোম্পানি, একটা মারোয়ারি বাজরা কোম্পানি, তারা বলেছেন যে না আমরা কিছু দিতে পারবো না, এত জিনিস সাপ্লাই করতে পারবো না। কিন্তু ট্রাকের পর ট্রাক, গরুর গাড়ির পর গরু গাড়ি, তারা বললেন যে বুক থেকে পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে, কে পাঠিয়েছে তার কোনো হদিশ নেই, ঠিকানা নেই। একের পর এক জিনিসপত্র এসে পৌঁছতে লাগলো। সেদিন ঠাকুরের কাছে আমি দেখেছি সৎসঙ্গের কাউন্সিলের নেতৃবৃন্দকে হাত জোর করে ঠাকুরের দিকে তাকে উচ্চারণ করতে, আপনার কাজ আপনি করেন, আপনার উৎসব আপনি করেন। ঠাকুর একটু এরকম করে ঝুঁকে হাসতে হাসতে বললেন, পরম পিতার অশৈলী দয়া কখনো স্বীকার করেননি। এরকম আপনারা যারা বসে আছেন, এরকম ঠাকুরের কাছে আমি একদিন বসে আছি, সরোজিনী জোয়ারদার মা ঠাকুরের কাছে বসে, রাত্রি তখন অনেক, প্রায় 1:30-2টোর কাছাকাছি রাত্রি। ওই সময় বসে আছেন সৎসঙ্গ আর্ট গ্যালারি, তার পুণ্য পবিত্র আবির্ভাব ভূমি হিমায়তপুর, সেইখানে বসে সেই সরোজিনী মাকে ঠাকুর হঠাৎ বললেন, তুই এখন আয়গা, যা বাড়ির যা। সরোজিনী মা এরকম করে বাইরে তাকিয়ে বলছেন, কোন কি আপনি? বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার কালো রাত্রি, এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, আপনি আমাকে যাবের করছেন? আমি টর্চ লাইট, হ্যারিকেন, লণ্ঠন কিচ্ছু আনি নেই, যাবো কেমবায়? ঠাকুরের মাতৃভাষা, আমারও মাতৃভাষা, পাবনায় আমার দেশ, সেই একই ভাষায় ঠাকুরকে তিনি যখন বললেন, ঠাকুর তাকিয়ে বলছেন, যা, আমি তো করছি, তুই যা, রওনা হ। সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন। আমি তখন জন্মাইনি, এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি, সরোজিনী মাকে ঠাকুর বলছেন, তুই কি আমার এহেনে কিছু দেখতে পাইছিস? সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন, কি দেখেছেন? এই বর্ণনাটা সরোজিনী মার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে। সরোজিনী মা তখন বলছেন যে আপনি যখন বললেন যাই, তো আমি আছি, আপনার বুকের এখান থেকে একটা আলো বাড়ায় গেল, সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম,
আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে আর্ট গ্যালারি থেকে, যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম আপনি কত দূরে, মনে হলো যেন পাশের থেকে করছেন। তুই পৌঁছাইছিস? আমি বললাম আগে হ্যাঁ। আস্তে 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 আলোটা নিভে গেল। ঠাকুর শুনলেন, সবাই শুনলো, আমরাও শুনলাম। শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে যত সব আকাম্বা আজগুবি কথা কয়, ধুর, একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না। তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ, বিজ্ঞান ঋদ্ধ বিষয়কে। আপনি কোর্টে গিয়ে যদি কোনো কথা বলেন, কোর্ট তাকে বিশ্বাস করবে না। আপনি কোনো সায়েন্টিস্টের কাছে, বিজ্ঞানীর কাছে যদি কোনো বিষয়কে উপস্থাপিত করেন, কোনো বিজ্ঞানী তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে না। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট নেসেসিটি অ্যান্ড যা বলা যায় যে তাৎপর্য কোথায়, ঠাকুর অনুকূল চন্দ্রের এই আলোকময় জ্যোতির্ময় জীবনের তাৎপর্য কোথায়? ঠাকুরের কাছে সমস্তিপুর থেকে ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একজন নামটা ভুলে গেছি, তিনি এসছেন, বসে আছেন। আর বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন। উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন, আপনি উঠলেন নাকি? ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ, এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম। বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কী হচ্ছে, দীক্ষা নেব কেন, দীক্ষার প্রয়োজন কী, দীক্ষার তাৎপর্য কী, গুরুর দরকার কী, এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল। উনি উঠে পড়লেন মাঝখানে, হঠাৎ উঠে বললেন যে না, বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হওয়ার পরে আমি শুনতাম। ঠাকুর ওই ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তার দিকে তাকিয়ে, আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম, আমি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি, সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা, তাদের দিকে তাকিয়ে দেখেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি যে এইমাত্র করলেন উয়ের মানে কি? উনি বললেন, কি বললাম? এই যে আপনি করলেন না, হ্যাঁ আপ টু ডেট, হ্যাঁ উয়ের মানে কি? ব্যাস, দাঁড়িয়ে গেছেন। আর একটা আনসার আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আপ টু ডেট? কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা আপনি তো কলেজে পড়ান? বলছে আগে হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন আগামীকাল নেক্সট ডে আপ টু 5th চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th চ্যাপ্টার না 1 to 5th? প্রফেসর বললেন না, অফকোর্স 1 to 5th। ঠাকুর একটু হেসে বললেন, আমিও তো শালা তাই কই, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট। আপনি কি কন? উনি বলেন, হ্যাঁ একদম তাই। তারপরেই বলেন, প্রফুল্ল একটু শোনায় দে না। দি মেসেজের ফার্স্ট ভলিউম, দ্য বুমিং কমার্শন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাড বলে 9টা ভলিউম মেসেজ বইয়ের, এই 9টা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন। তারই বঙ্গানুবাদ করা চলার সাথী, এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন। ভদ্রলোক শুনলেন, শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না। ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন, আমি কই কি, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। এখন এই উৎসবের সিগনিফিকেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি কার আন্ডারস্ট্যান্ড করে টোটাল ফেনোমেনা, এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে, আমি এগুলোকে গ্রহণ করছি, অর্জন করছি, আহরণ করছি, কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে, কোন আন্ডারে থেকে, কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি। বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। সূর্যের রং কেমন, বহু রঙের কাঁচে নিয়ে যদি আপনি রাখেন, যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে। জল এমনই একটি জিনিস, জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন, জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে। প্রশ্ন হচ্ছে এই উৎসবের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম, এই সবার জন্য অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। ঠিক এই শব্দটি যাকে শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন, এই শব্দটি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস। ঠাকুর, আমি অনেক যোগী সাধক মুনি, অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে। উনি
শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ, যার সন্ন্যাস নাম হচ্ছে মহাপুরুষ মহারাজ, তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন। উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন। আমি অনেককে দেখেছি, অনেক অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে, এই সমস্যার কথা বললো, শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো যাও ঠিক হয়ে যাবে, আর ঠিক হয়ে গেছে। যখন বলেছে ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অফ পরমপিতা শ্রী শ্রী ঠাকুর, আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট, এটা একটু বলবেন? ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। আর এই কনসেন্ট্রিকলি যে হয় না, এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণসহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে 42 মাইল দূরে দুমকায়, বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক, তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা, তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভারসাথে গিয়ে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক, গবেষক, বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে, রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন। প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমনটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে, সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি, একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে, ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর।
বাইল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমার মিসেস মা হচ্ছে, আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র, এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে, এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি, এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমনটেনাসলি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতন উরখ হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরবো আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলেনি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতে কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি, এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিকেরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীববাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা, বিয়ের আগে পর্যন্ত মা একটু গুড়াকু মাসতো, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার দোক্তা আছে, তোমার গুড়াকু আছে, তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো। তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর, এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট ভিটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছি, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে। ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে, বাবা আমার দোক্তা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটের ফিতে বাঁধতে শোনে, ডিক 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 করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাঁ গো শুনছো, চুরি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হাই, এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে, আমার দোক্তা, জর্দা, সুপুরি, পান
চলে গেল। ফিরে আসলো, ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনি যেরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে দু হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে, মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে টেকনিক্যাল ফল্ট কি জানো, আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটো পুটো করে বলো প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো, আমি যখন শুই প্রত্যেক দিন সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে, তুমি যে খাটটায় শুয়েছেন এটা আমার বাবার দেওয়া, তোমার বিয়ের সময় বউ ভাতে যে খরচা করেছেন ওটা আমার বাবার দেওয়া, তুমি যে ডিগ 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 করে যাও না ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান এরকম করে শুনি, শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে, মা বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসেন্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন। একটা মাত্র ভালো কাপড় ছিল, একটা মাত্র ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন, আর কাপড় ছিল না। আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের, গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকের যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চালচিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুনেই তার স্বামীকে বলছেন, জানো আমার না এই একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ, শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল? আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মা করলে ভালো হতো। যাক, একবার বলিছ আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব আমার মার কাছে কওয়া, বুঝেছ? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে, অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় সাইজ জানেন তো, ওরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন। আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড় বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, আপনার পায়ে আমি দিয়ে গেলাম, এইটুকু ছোঁয়া যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে, একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটি বনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো স্বামী আমার সব,
যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মা না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালে বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বড় আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানা না, কয়ও না, বোঝেও না। এই যে হতো, আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ, তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কি জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকেল যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোনচিপ বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমরা আগে গরু গাড়ি চড়তাম, এখন জেট গতিতে এসে গেছি। আগে আমরা লম্ফ, হ্যারিকেন, মোমবাতি জ্বালাতাম, এখন আমরা নেওন আলো জ্বালাচ্ছি। এখন আমরা ইনভার্টার ব্যবহার করছি। এখন ফট করে টিপলে পরে গোটা বিশ্ব আমাদের কাছে এত তীব্র গতিতে গতিস্মান হয়েছি। তাকিয়ে দেখবেন, ডক্টরেট, পিএইচডি, এমফিল এরকম করা প্রচুর মানুষ বিদ্যায় একবার অপটিমামকে টাচ করেছে, একটু টুস করে লাগিয়ে দেবেন, টুস করে একটু লাগিয়ে দেবেন। এই কিছুদিন আগে আমি অশোকদার বাড়িতে আসছিলাম, আমি সেদিন বলেছি অশোকদার বাড়িতে, কিছুদিন আগে আসার পরেই যে অঙ্কুরহাটি বলে একটি ক্রসিং আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, একটা সবুজ আলো হলে গাড়িগুলো যায়, এই অঙ্কুরহাটি দুদিকেই যাওয়া যায়। আর এখানে যখন আমি আসছি, একটা লিকপিকে একটা লোক সাইকেলের উপরে বসে, দুদিকে দুটো হেভি ট্রাক, ওই গায়ে এরকম আকশা দেওয়া আছে যেখানে দড়ি দিয়ে দিয়ে মালগুলোকে বাঁধা হয়, দুটো ট্রাকের মাঝখানে ওই লোকটা সাইকেল নিয়ে ঢুকেছে। আমার আগে একটা গাড়ির ড্রাইভার ওকে বললেন যে দাদা খুব ব্যস্ত, এইখানে ঢুকলেন আপনি, যদি ডাইনে বায়ে লরি ঘোরে তাহলে তো আপনি শেষ, স্যান্ডউইচ হয়ে যাবেন। ভদ্রলোককে উত্তর দিল জানেন, একটা ঠ্যাং মাটিতে এরম করে দিয়ে একটু ঝুঁকে সাইকেলটাকে নিয়ে ওই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তোর বাবার রাস্তা সৌরে বাচ্চা। কি সুন্দর উত্তর। আমার গুরুদেব কি বলছে জানেন? কীরকম আহরণ দেখুন, কীরকম অর্জন দেখুন, ভালো জিনিস কীভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য প্রাসঙ্গিকতা কোথায় জানেন? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা কখনো ভাবকে আনে না। তাই একটা বিখ্যাত বরেণ্য ব্যক্তিকে যদি একটু রাগিয়ে দেন, ওই ডক্টরেটশিপ, একাডেমিয়া তার ঠোঁট দিয়ে আর বেরোবে না, তার ঠোঁট দিয়ে তার ক্রনোলজিক্যাল জেনেটিক্যাল কনফিগারেশনের ভাষাগুলো বেরোবে। আবার একটি নিরক্ষর মানুষকেও যদি রাগিয়ে দেন, তার অ্যাটিটিউড এবং ফিজিক্যাল ফেনোমেনা দেখবেন তার ক্রনোলজিক্যাল হেরিডিটিকে ক্যারি করছে। ট্রেনে যখন যাতায়াত করতাম, 3 জনের সিট লোকাল ট্রেনে, 3 জনই বসে আছে, সবারই স্বাস্থ্য পাচা মোটামুটি ঠিকই, আর জায়গা নেই, তবুও দেখবেন আপনারা যাতায়াত করতে করতে ভিড় হয়ে গেলে একজন প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না, একটু সরে যান না, সরতে ঠেকে গেছেন আর জায়গা নেই, একটা সিটের কাঠের একটুখানি পিচ আর একটা এয়ারে হ্যাঙ্গিং হয়ে আছে, তবুও কিছুক্ষণ বসে ওর মধ্যে গুতুগুতি করতে থাকবে। আমাকে একদিন এরকম বলেছিল, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না। আমি বললাম আপনি বসুন, আমি আমার হাঁটুতে কোমরে এখনো জোর আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। তখন বলছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমি বললাম না, এরপরে একটু লেজ আছে, অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন অ্যাটিটিউড ইজ এভরিথিং নয়, অ্যাটিটিউড কোত্থেকে আসে? অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি, অ্যান্ড হেরিডিটি ইজ এ ডিপেন্ড আপন এ গুড কম্প্যাটেবল ম্যারেজ অ্যান্ড গুড ইউজেনিক। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দীক্ষা তাৎপর্য, উৎসবের তাৎপর্য, এই সাধারণ সভার তাৎপর্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
প্রাসঙ্গিক প্রয়োজনীয়তার অপরিহার্যতা কোথায় কেমন আমরা এইখানে এসে আমরা আমাদের কনসেন্ট্রেসিটিকে রাখতে পারি না। যখনই আমার সিকোয়েন্স, আমার সিচুয়েশন, আমার সার্কামস্টেন্সেস কোনো রকম ডিস্টার্ব হয়, অসুবিধাগ্রস্ত পড়ি, তখন আমি আমার ব্যালেন্সটা হারিয়ে ফেলি, তখন আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। দেখবেন যত জেট গতি সম্পন্ন যানবাহন তত নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। আমরা জীবনে অনেক দূর এগিয়েছি, নিয়ন্ত্রণ করতে শিখিনি। নিয়ন্ত্রণ কি করে শেখা যায়, নিয়ন্ত্রণ কেমন করে হয়, নিয়ন্ত্রণ করবার মাপকাঠি পদ্ধতি প্রক্রিয়া কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ফার্স্ট ইনিশিয়েশন। আমরা সবাই দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষা না নিলেও সবাই দীক্ষিত। কেন বলছি জানেন? দীক্ষা কথাটা আপনারা ডিকশনারি দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত। দিক মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, দিক মানে হচ্ছে ইম্পোর্ট করা, দিক মানে হচ্ছে ডেমনস্ট্রেট করা। আমার ছেলে যখন এইটুকু হলো তখন আমরা প্লে স্কুলে দিয়ে দিলাম, কিন্ডারে দিয়ে দিলাম, ছোট্ট অবস্থায় দিয়ে দিলাম। কেন? ওই মুখস্থ করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, হ্যাবিট ঠিক করার জন্য, বিহেভিয়ার ঠিক করার জন্য ওই দীক্ষা দিয়ে দিলাম স্কুলের ভেতরে দিয়ে। তাই জন্য বলা হয় শিক্ষক একজন আচার্য, শিক্ষকও একজন আচার্য বলে দেওয়া হয়, আমরা পাঠিয়ে দিলাম তার কাছে। কিন্তু বিং এ প্যারেন্টস, বাবা হিসেবে, মা হিসেবে আমি কিন্তু একদিনের জন্যও বললাম না আমার পরিবারে, এই বাবাকে প্রণাম করো, এই তোমার মাকে প্রণাম করো। যেই খালি হাতে প্রণাম করতে যাচ্ছে, না না খালি হাতে করছো কেন? তাহলে তোমার যদি পেন দরকার হয় আমাকে বলো, তোমার যদি খাতা কাগজ বই দরকার হয় মাকে বলো, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো, তোমার শরীর খারাপ হলে মাকে বলো। এটা বলে কে? তোমার ব্রেন। এটা বলে কে? রিপ্রেজেন্ট করে কে? তোমার ব্রেন। তো তোমার ব্রেনকে সেম অ্যানালজিতে বিজনেস দাও। মাকে আমি কি দিতে পারি, বাবাকে আমি কি দিতে পারি? ব্রেনকে বিজনেস দাও, আমি মাকে বাবাকে কি দিতে পারি? ঠাকুর অনুকূল ঠাকুর অনেক দূর। অ্যাট ফার্স্ট আমার বাবা আর আমার মা, ফিরবো একটু সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের শ্রী চরণ প্রান্তে। তিনি সেজবাবু মথুরামোহন বিশ্বাসকে বলছেন, জানো গো সেজবাবু, জানো গো সেজবাবু, আসলে আমার মা একটা লোককে দেখিয়ে বলে দিলে এ হলো গে তোর বাপ, একটা দামড়া ছেলেকে দেখিয়ে বললে এ হলো গে তোর দাদা, একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে বললো এ হলো গে তোর দিদি। শালা আজম্ম লোকটাকে বাপ, ওটাকে দাদা আর এটাকে দিদি বলে মেনে এলুম। কেন জানো? মা বলেছে। মা এ আমার সবচেয়ে কাছে, এ আমার সবচেয়ে নিজের, আমি সব কিছু বলতে পারি। তাই গিরিশচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণকে তার বাড়ি থেকে হাত ধরে টেনে তুলে ধাক্কা দিয়ে বলল বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, সেই রাতেই সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় অবতরণ করে বললেন, কাঁদছিস কেন? এত রাতেও তুই ঘুমোসনি? সেদিন গিরিশচন্দ্র চিৎকার করে বলে উঠেছিল, এত রাতে তুমি আমার ঘরে কেন ঠাকুর? সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই আমায় ডেকেছিলি, আমি তোমায় ডাকলাম। কখন ডাকলাম? এই যে কিছুক্ষণ আগে বালিশে মাথা গুঁজে কে বলছিল শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কে বলছিল তুমি আপনার চেয়ে হও আপনার, এই কথাগুলো কে বলছিল, কে লিখছিল বল? কে লিখছিল জুড়াইতে চাই তবু না জুড়াই, এই কথাগুলো কে বলছিল? আমি লিখেছি। ঠাকুর তুমি জানলে কি করে? মৃগনাভির গন্ধকে লুকোনো যায় না, মৃগনাভির গন্ধ লুকোনো যায় না। যখনই আমি কনসেন্ট্রিক হব, তা সেরে কোথায়? তার সিঁড়ি কোথায়? কনসেন্ট্রিক হওয়ার সিঁড়ি কোথায়? আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তোমার অনেক দূরে। আগে মা এবং বাবা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা তাদের প্রতি শ্রদ্ধার সমন্বিত অ্যাক্টিভ অ্যাক্সেলারেন্ট যখন তোমার ভেতরে হবে, তখন ধীরে ধীরে পরের পর্দা মার্গ উন্মোচন হবে। এটা তোমাকে শেখাচ্ছে কে? এই আর্য শাস্ত্র আমাদেরকে শিখিয়েছেন মাতৃদেব ভাবা, তারপরে শিখিয়েছেন পিতৃদেব ভাব। এটাই শেষ নয়, তারপরে বলছেন আচার্য দেব ভাব। এই আচার্যের কথা একটু বলতেই হয়। এখন আমি কিছুক্ষণ আগে লিলুয়া থেকে ফিরলাম, ওখানে আমাকে একজন প্রশ্ন করলেন, আরে আপনি সৎসঙ্গের আচার্য ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন, আমরা দেখলাম যে এখানে মন্দিরে আরও অনেক আচার্য আছে, আমার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমাকে যিনি প্রথম অবাক্য শিখেছেন তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য, রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনেক আচার্য আছে। আচার্যের গল্প আপনাকে বলি। একটি পণ্ডিত পথিক তিনি একটি গ্রামে যজমান কার্যে গিয়েছিলেন। যজমান কার্য থেকে যখন ফিরছেন, জল তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটা রাখাল বটগাছ তলায় শুয়ে আছে। তখন বলছে, হ্যাঁ গো, এতটা পথ আরও পাড়ি দেবো? বলি, এখানে
কোনো গৃহস্থ বাড়ি নেই, একটু জল খেতে পারি? বলছে এই সামনের বাড়িতে চলে যান, সামনের বাড়িতে যান। আপনি কী করেন? বলে আমি পণ্ডিত। বলে বাবা, আমাদের গ্রামে তো লেখাপড়া কেউ জানে না, পণ্ডিত এই প্রথম দেখলাম, আপনি যান, খুব যত্ন করে আপনাকে জল খাওয়াবে। ও গিয়ে দরজা নেওয়ার সঙ্গে সঙ্গে বলছে কে কোত্থেকে আসছেন? বলে আমি এই গিয়েছিলাম এখানে, আমি পণ্ডিতই করি, একটু জল খাবো। বলছে পণ্ডিত? এই জীবনে কখনো পণ্ডিত দেখিনি আমরা। আচ্ছা বলুন তো, দশরথের বাবার নাম কি? বলে বলতে পারবো না। তার বাবার নাম কি? বলে বলতে পারবো না। বলে যাওয়ার হবে না, আসুন। এই কিসের পণ্ডিত? বলে দরজাটা বন্ধ করে দিয়েছে। পণ্ডিত ফিরে এসছে সেই বট গাছতলায়। আবার আকাল জিজ্ঞেস করে জল খেয়েছেন? বলো না না, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, আমি তো অত জানি না। তখন বলে আমাকে নিয়ে চলুন, আমার সঙ্গে চলুন। গিয়ে আবার ধাক্কা দিয়েছে, সে ভদ্রলোক বেরিয়ে এসছে। বলছে ওকে যে সব প্রশ্ন করছেন আমাকে করুন। বলছে দশরথের বাবার নাম কি? বলে 11 রথ। বলে তার বাবার নাম কি? বলে 12 রথ। তুই বেটা যত বাপের নাম জিজ্ঞেস করবি একটা করে রথ তোর সঙ্গে সঙ্গে যোগ করে দিয়ে চলে যাব। এরকম আচার্যের অভাব কোথাও খুঁজে পাওয়া যাবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত তাৎপর্যপূর্ণ অস্তিত্বের ব্যক্তিত্বের বিগ্রহ, তিনি আমাদের কাছে স্পষ্ট ভাষায় বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমি আগেই বলেছি, কোর্ট কখনো আপনার আমার কথা শুনবে না, প্রমাণ চায়। বিজ্ঞানী কখনো আমার আপনার কথা শুনবে না, ওরা প্রমাণ চায়, বিজ্ঞান সিদ্ধ প্রমাণ চায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই লীলা মাধুর্যের মধ্যে তিনি প্রত্যেকটি শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং অভিধান এবং বাণী গ্রন্থ রেখে তিনি পরপর দিয়ে গেছেন। বইটির নাম হচ্ছে বাগর্থ দীপিকা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, সৎসঙ্গ পাবলিশিং হাউসে পাবেন। 125 পাতা খুলবেন, বাঁ দিক ডান দিকের পাতায় ওপর দিকে দেখবেন রয় একার ত বিসর্গ রেত। রেত মানে অনেক, মানে স্পার্ম হয়, অনেক মানে হয়। আরেকটি সিগনিফিক্যান্ট ওয়ার্ড, আরেকটি মিনিং আছে, তার মধ্যে আছে শব্দ, রণন, ঝঙ্কার এবং কম্পন এবং স্পন্দন। আমরা এখানে একটু পরেই প্রেয়ার করব। মৎস্য, কুর্ম, কোল, নৃসিংহ, এই যে বললাম, মৎস্য ডিম পেড়েছে, কুর্ম ডিম পেড়েছে, এই মৎস্য, কুর্ম, কোল বাচ্চা দিয়েছে, বরাহ বাচ্চা দিয়েছে। আমরা কিন্তু এখনও এখানে বসে থেকে মাছের ডিম ফুটিয়ে তার উপাসনা করি না। আমরা কিন্তু এখনও কচ্ছপের ডিম ফুটিয়ে উপাসনা করি না। আমরা কিন্তু বরাহ নন্দন দিয়ে জয়ধ্বনি জিন্দাবাদ এবং যুগ যুগ জিয়ে বলে আমরা এখনও চলি না। এই যে ইভ্যালিউশন আমরা মেনে নিয়েছি, এই ইভ্যালিউশনকে মানতে মানতে ক্লাস 1 থেকে ডক্টরেট পর্যন্ত, অপটিমাম পর্যন্ত টোটাল ক্রোনোলজিক্যাল ইভ্যালিউশনকে আমরা মেনে নিয়েছি। আগে যখন আমাদের জ্বর জারি হতো গ্রামে, মিক্সচার আর পুড়িয়ার ডাক্তার দিয়ে দিতেন। তারপরে আসলো পেনিসিলিন, টেরামাইসিন, সুবামাইসিন, দোজ আর অল হাই অ্যান্টিবায়োটিক। এখন যে কোনো ডক্টরকে কি জিজ্ঞাসা করুন, সুবামাইসিন, টেরামাইসিন, পেনিসিলিন দেবেন, ওরা একদম বসে, ওসব অনেক অনেক আগের কথা, ওসব বাদ দিন। এখন নতুন নতুন অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল মাল্টিপল অ্যান্টিবায়োটিক এসছে। সময়, ব্যাকটেরিয়া, প্যারাসাইট স্ট্রং হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকও স্ট্রং হয়েছে। তাই বর্তমান যুগ পুরুষোত্তমের অবতরণ এবং আবির্ভাবের প্রয়োজন হচ্ছে স্ট্রং নাম, যে স্পন্দন, যে কম্পন আমাকে এখান থেকে ওখানে কনভার্ট করতে পারে। আমার শেষ পর্বের উপসংহার কথা, যেই সত্যানুসরণ বইটা আবার পড়বে প্রার্থনার পরে, আমি তখন রওনা হয়ে যাব সোদপুরের পথে। যখনই পড়বে দেখবেন ওর মধ্যে একটা লাইন আছে, বইটা খুলে দেখবেন, যে 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 বইটা উনি নিজে হাতে লিখেছেন, একটাই বই, বইটার নাম সত্যানুসরণ। আর একটা লাইন তিনি নিজে হাতে লিখেছেন, বইটার বয়স 100 বছর অতিক্রান্ত। 1316 সালে বইটা প্রথম লিখেছেন, 1316 সালে সত্যানুসরণ বইটা লিখেছেন। আর এটা 1430-এর কাছাকাছি চলছি আমরা, 1430। সুতরাং এই 100 বছর অতিক্রান্ত এই বইটির বয়স। তার মধ্যে একটা লাইন আছে, লাইনটা কি জানেন? সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আমি এইমাত্র জাস্ট নাও লিলুয়াতে বলে এখানে আসছি, দুঃখ এক রকমের ভাব। তারপরে বড় সাংঘাতিক কথা লিখেছেন, তাকে নাকি ইচ্ছে করলে কি করা যায়, কি করা যায়? তাড়িয়ে দেওয়া যায়। আমি আপনাকে ছাসি একটা চড় মারছি এক্ষুনি এখান থেকে, আমার সামনে আসুন, এই লাঠি দিয়ে পিঠের উপরে একটা ডাস করে বাড়ি মারছি, আপনার দুঃখ হবে, ব্যথা হবে, তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। কোর্টে বলুন, কোর্ট এটা মানবে না। কোনো সায়েন্টিস্টকে বলুন, কোনো ডক্টরকে বলুন, কেউ মানবে না। তাহলে ইনি অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পুরুষোত্তম, তিনি মানুষই তনুকে আশ্রয় করে এমন একটা ওয়ার্ড নিজে হাতে লিখে গেলেন, যা বিজ্ঞান স্বীকার করে না, যা বিজ্ঞান বিশ্বাস করে না, যা আজকে প্রামাণ্য নয়। এ কথা আমাদের কাছে আসতে পারে। আমি একটা বলে যাচ্ছি, এরকম ক্রোনোলজিক্যালি প্রত্যেকটি টার্ম, কন্ডিশন এবং ওয়ার্ড একইভাবে সত্য
দিনের আলোর মতো, সূর্যের তাপের মতো, জলের প্রবাহ শীতলতার মতন, এরকম একইভাবে আকাশের মতো, মাটির মতো সত্য তার প্রত্যেকটি কথা। তিনি বলছেন তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। আমি যখন খুব ছোট হাফ প্যান্ট পরি, ঠাকুর ঘরে ঢোকার সময় দেখবেন ওরা যে বসে আছেন, বাঁ পাটা, এটা নয় যেটা পা এম করে বসে আছেন, বাঁ পাটা ডান পায়ের ওপরে, ওই বাঁ পাটাই আমরা বলি না রাতুল চরণ, রাঙা চরণ, এসব বলি। এই কথাগুলো আমি অনেক শুনেছি জন্ম থেকে, কিন্তু হঠাৎ করে ঢুকে আমার চোখটা ঠাকুরের পায়ের দিকে গেছে পার্লারে। আমি বাঁ দিকে দরজা দিয়ে ঢুকেছি, দেখি ঠাকুরের পাটা এরকম করা আছে, আমার চোখটা আটকে গেছে। আমার যেন মনে হচ্ছে এরকম শরীর, এরকম পা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু হাত দিয়ে পাটা দেখি। ভয় হচ্ছে ভেতরে, ভীষণ ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে যে যদি ধমক দেয়, যদি বকা দেয়, তাহলে তো মুশকিল। আবার দেখি যে আমার মাথার ওপর দিয়ে উনি তাকিয়ে আছেন, আমার মাথার ওপর দিয়ে ওদিকে তাকিয়ে আছেন, আমার দিকে দৃষ্টি নেই, হরাইজনের দিকে দৃষ্টি। আমি সাহসে গুটি ভর করে চৌকির কাছে এগিয়ে গিয়ে আমার এই ডান হাতের এই আঙুলের এই কর্ডটা দিয়ে একটু চাপ দিয়েছি বাঁ পায়ের ঠিক মাঝখানটা, এরকম করে চাপ দিয়েছি। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কর পায়ের মধ্যে ঢুকে গেছে। আমার কৌতূহল শেষ। আরেকটি কথা, যখন 1 কি 1.5 হাত কি 2 হাত চৌকিটার কাছাকাছি আমি গেছি, অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আমি ফিল করছি, একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আমি ফিল করছি, একটা ভাইব্রেশনাল চেঞ্জ ফিল করছি, অরবিটাল চেঞ্জ ফিল করছি। এবং যখন টাচ করেছি তখন একটা শিহরণ পা থেকে মাথা পর্যন্ত, একটা অভূতপূর্ব শিহরণ আমি ফিল করেছি। আমার কৌতূহল শেষ, আমি ব্যাক করছি। ঠাকুর হঠাৎ আমার দিকে ঘুরে, এই রে এবার বোধহয় ধমক দেবে, বকবে। আমি তাকিয়েছি ভয় আমার দিকে তাকিয়ে তিনি আর একটা পা আগিয়ে দিয়ে বলছেন, তুই শালা আমার এক ঠ্যাঙে হাত দিলি, আর এক ঠ্যাঙে হাত দিলি না, আর এক ঠ্যাঙে হাত দে, তা না হলে শালা এই ঠ্যাঙে তো গ্রোথ হবি নি। আমি এই দুটো হাত দিয়ে দুটো পা কিছুক্ষণ দলাই করে, অনেক ভক্তজন দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছেন। আমি যখন বাইরে গেছি, আমাকে এদিকে বাচ্চা তো এগিয়ে গেছি, আমার হাতটা নিয়ে গায়ে, মাথায়, বুকে, শরীরে সব জায়গায় বোলাচ্ছে, দুটো হাত এরকম জাতার মতো ঘুরছে, বুঝলেন। আমি ভাবছি আরে শালা আমার হাতে যদি এত দামি হয়ে থাকে, আমার নিজের মাথায় এখন আমার নিজের হাত গেল না, ফট করে ছাড়িয়ে নিয়ে নিজের মাথায় কয়েকবার ঘষতে শুরু করলাম। ঠাকুর ওখান থেকে দেখে হাসতে এই শালা পাগল কোনেকার, শালা ডাকাতে কারবার। সেদিন আমি মনে করেছিলাম আমার মতো সৌভাগ্যবান, আমার মতো ভাগ্যবান, আমার মতন সুকৃতিবান মানুষ নেই। কোনো দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট আমার ত্রিসীমানায় আসতে পারবে না। ঠাকুরের ভোগ হচ্ছে, বর্দা তাকে ভোগ খাইয়ে দিচ্ছেন, আমি ঢুকে পড়েছি। ঠাকুর তাকে বর্দা বলছে দাঁড়াতে কবে, বলছে হ্যাঁ। দাঁড়ালাম। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন, বড় খোকা তুই সব নিজে হাতে চটকাই, নিজে হাতে খাওয়াই দে। আমার মনে হয়েছিল আমার মতন ভাগ্যবান, আমার মতো সুকৃতিবান পৃথিবীতে খুব কম। কোনো দুঃখ, যন্ত্রণা, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই 2023-এর এই বিপন্নপাড়া শিশু উদ্যানের মাঠে আমার পরমাত্মীয় যৌথ পরিবারের সম্মেলনে আমি নির্দ্বিধায়, নিঃসংকোচে আপনাদের কাছে বলছি, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা আমার এই পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা স্তরে ছড়িয়ে আছে। আমি সরাসরি ওর দিকে আঙুল তুলে প্রতিকৃতির দিকে তাকে জিজ্ঞাসা করেছি, হাউ ইজ ইট পসিবল? তোমার লেখা আমরা শুনে এসেছি, তোমার দিব্য জীবন এবং বাণী নাকি অভেদ এবং অভিন্ন। তোমার বাণীর সাথে তোমার জীবনের কোনো ফারাক, তফাৎ, দূরত্ব নেই। তুমি লিখেছো একে তাড়িয়ে দেওয়া যায়, আমি কেন তাড়াতে পারছি না আমার এই দুঃখ, যন্ত্রণা, ব্যথা? এই অন্বেষণ আমাকে সেই সমাধানের মুখোমুখি নিয়ে গেছে। শুনুন, আমাদের এই যে কথা বলছে, এই যারা আছি এখানে, আমি আজকেও বললাম লিলুয়ায় কিছুক্ষণ আগে, আমার শরীরের এখনকার ওজন হচ্ছে 78 কিলো 500। এই 78 কিলো 500 শরীরটাকে চালাচ্ছে কে জানেন? একটা 150 গ্রাম ওজনের মস্তিষ্ক। আমার ভেতরে যে মস্তিষ্ক আছে তার ওজনটা মাত্র 150 গ্রাম, মতান্তরে 1300 গ্রাম থেকে 1500 গ্রামের মধ্যে। এইটুকু একটা যন্ত্র, এইটুকু একটা অংশ আমার গোটা শরীরটাকে চালাচ্ছে, আমার গোটা জীবনকে চালাচ্ছে। তার ভিতরে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার দুটো পার্ট। যেমন স্টেশনে দেখবেন রেল লাইন 1 নম্বর থেকে গিয়ে 2-এও গেছে, 3-এও গেছে, 4-এও গেছে, ভাগ হয়ে গেছে পার্টে। ঠিক সেই রকম ওই লিম্বিক সিস্টেম থেকে দুটো পার্ট ভাগ হয়েছে। একটার নাম হচ্ছে অ্যামিগডালা, আর একটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই যে আপনি বুঝতে পারছি, আপনাকে আমি স্পর্শ করলাম, আপনি আমাকে স্পর্শ করলেন, আমরা যে বুঝতে পারছি, এই যে আপনি ব্যথা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন,
এগুলোকে তৈরি করছে জানেন? হিপ্পোক্যাম্পাস। এই যে হিপ্পোক্যাম্পাস এগুলোকে তৈরি করছে, এই তৈরি করার ভেতর দিয়ে আমরা আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আজকে যদি কোনো ট্রেন আসে, স্টেশন মাস্টার ইচ্ছে করলে পরে 2 নম্বরের জায়গায় 4 নম্বরে দিতে পারে, 4 নম্বরের জায়গায় 1 নম্বরে দিতে পারে, পারে কি না? স্টেশন মাস্টার লাইন কনভার্ট করতে পারে কি না? পারে তো, পারে তো। ঠিক আমরাও আমাদের শরীরে বিদ্যুৎ উৎপাদন করছে নিউরন। এই নিউরন যত, আগেই বললাম, কার আন্ডারে আমি স্ট্যান্ড করেছি, আমি যার আন্ডারে স্ট্যান্ড করব, আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক সেই রকম হবে। আমার যদি আন্ডার সেখানে থাকে, তার আন্ডারে আমি স্ট্যান্ড করি, তাহলে থ্রু মাই কনসেন্ট্রেশন, থ্রু মাই কনসেন্ট্রিং মেডিটেশন, আমি সেখান থেকে পাওয়ার এবং এনার্জিকে আমি ইমবাইব করতে পারি। আমার ওই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাসের মধ্যে ওই নিউরনের কনভার্ট করে আমি তাকে স্পন্দিত করতে পারি, যেটা আমার ফেনোমেনন অনুযায়ী আমি ওকে কনভার্ট করে সুখ বা দুঃখকে ইচ্ছে করলে তাড়াতে পারি। এই জন্য দরকার নাম এবং ধ্যান। আপনারা বক্তৃতা শুনবেন, পঠন পাঠন করবেন। দেয়ার আর সো মেনি থিওরি অ্যান্ড ফিলসফি। মানুষ থিওরি আর ফিলসফি শুনতে চায় না, মানুষ জীবন দেখতে চায়। মানুষ এত গল্প কথা বক্তৃতা শুনতে চায় না, মানুষ আচরণ দেখতে চায়, মানুষ চরিত্র দেখতে চায়। আজকে আমি বলে যাচ্ছি এখানে 2023-এর 24শে ডিসেম্বর, ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে এরকম একটা সাদা চাদর নন কন্ডাক্টর প্ল্যাটফর্মের মধ্যে আপনারা যারা ঠাকুরের দীক্ষিত তারা বীজদান করবেন, যারা যে গুরুদেবের দীক্ষিত গুরুদেব প্রদত্ত বীজদান করবেন, যারা কোনো দীক্ষা গ্রহণ করেননি জাস্ট ওম উচ্চারণ করবেন। ওম। অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম দেবেন 5 মিনিটস প্রত্যেক দিন, সেম টাইম, সেম প্লেস অ্যান্ড সেম গার্মেন্টস, 5 মিনিট করে রেগুলার অভ্যাস করবেন। 3 মাস পর দাঁড়িপাল্লা যেমন আমরা ওজন করে কাঁটা দেখে নিই, ঠিক সেইভাবে ওজন করে দেখবেন। আগে যে মানুষকে সহ্য করতে পারতেন না, আগে যে ব্যবহার হজম করতে পারতেন না, আগে যে অসহ্য বিরক্তিকর মনে হতো, অনায়াসে তাকে আপনি গ্রহণ করতে পারছেন, তাকে ইমবাইব করতে পারছেন। আমার গুরুদেবের বাণীটা শুনুন, চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তিনি আবার বলছেন মানুষের খারাপ ব্যবহার সম্পর্কে, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমনতর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আমি কি নেব এই বিপন্নতার জীবনের মধ্য থেকে সম্পন্নতায় উদ্গম করবার জন্য, উদ্বোধিত করার জন্য? আমার সতীর্থা আমার কর্মীবৃন্দ যে আয়োজন করে আপনাদের দান দক্ষিণা ভিক্ষা সময়কে গ্রহণ করে তারা যে আয়োজন এবং সম্মেলন করছে, সম্মেলন কথাটার মধ্যেই আছে দাতা এবং গ্রহীতা, দেওয়া এবং নেওয়া। আমরা কি দেব কি না দেবো জানি না, অন্তত একটা জিনিস দিতে পারি। আগামীকাল বেটার লেট দ্য নেভার। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রাইস্ট, যাকে আমরা বলি ঈশ্বরের বড় পুত্র, তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই 25শে ডিসেম্বর সকালে আমি বলতে পারি আমার 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 সন্তান সন্ততিকে আমি এইটুকু বলতে পারি, বাবা একটা কাজ করো বাবা। কি? এই যে ভদ্রমহিলা, আমার মা, হ্যাঁ তোমার মা, তুমি তোমার মাকে একটা প্রণাম করো। কেন? আজকে তো বিজয়া দশমী নববর্ষ নয়, আর তা না হোক তোমার জীবনে নতুন বর্ষ, তোমার জীবনে নতুন সকাল, তোমার জীবনে নতুন দিন, একটা প্রণাম করো। খালি হাতে এরকম করে প্রণাম করতে যাচ্ছে, খালি হাতে কেন করছো? তোমার মা যদি শুধু থালাটা দিয়ে বলে বাবা খেয়ে নাও, তোমার পেট ভরবে? খালি হাতে কেন দিচ্ছ? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট। কিছু দাও। কি দেবো? ব্রেনকে বিজনেস দাও। তোমার খাতা ফুরিয়ে গেলে আমার কাছে চাও। তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো। তোমার ব্রেন কাজ করে, 150 গ্রাম ব্রেন কাজ করে, ওই 150 গ্রাম ব্রেনকে বিজনেস দাও। প্রত্যেক দিন রুটিন প্র্যাকটিস করো, বলো মাকে আমি কি দেবো, মাকে আমি কি দেবো, মাকে আমি কি দেবো। এই মা আমাকে কত দিয়েছে, যখন পেটের মধ্যে আছি মা আমাকে বিশ্রাম দিয়েছে, খাবার দিয়েছে, ঘুম দিয়েছে, শরীর দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, একটু একটু করে বিনির্মাণ করেছে। আমি আমার মাকে কি দেবো, আমি আমার বাবাকে কি দেবো? ক্রমাগত ভাবতে ভাবতে একসময় ইনভেন্ট করে ফেলতে পারবে। কিচ্ছু না পেলে পরে একটা গাছের থেকে ফুল দাও। তাও যদি না পারো, তোমার সামনে দিয়ে বয়ে যাওয়া বাতাস, এক মুঠো বাতাস নিয়ে ধরে বলো, বাতাস আমি তোমাকে আমার মা এবং বাবার পায়ে অঞ্জলি দিচ্ছি। দিয়ে বলো, পিতা আমার জীবনের উৎস,
আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া মায়া স্নেহ ভালোবাসা করুণা ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। মার পায়ে এক মুঠো বাতাস দিয়ে বলো মা, মা আমার জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। এইটুকু সিঁড়ি যদি আমি উঠতে পারি, ধীরে 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 আমার গুরুমুখ দর্শন হবে।